হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে ওঠে এলিজাবেথ। কবজিতে দানবীয় পাথরের ন্যায় শক্ত হাতের চাপে টনটনে ব্যথা, অশ্রুসিক্ত হয় দুই নয়ন। রিচার্ডের সমুদ্রনীল চোখ দুটোতে জমে উঠছে এক আগ্নেয়গিরির গর্জন। উগ্রতা ছাপিয়ে তা ভেঙে পড়ল এক হিংস্র পশুর মতো। গলা ঝাঁঝিয়ে উঠল, হাউ ডেয়ার ইউ! কী করেছ তুমি? এলিজাবেথ ব্যথায় চূর্ণ হয়, তবুও ঠোঁটে অটল এক দৃঢ়তা। যা করেছি বেশ করেছি। রিচার্ডের দেহ থমকে যায় এক মুহূর্তে। সঙ্গে সঙ্গে সে তার চিরচেনা পৈশাচিক রূপে ফিরে গিয়ে এলিজাবেথকে ঘুরিয়ে হাত মুচড়ে ধরে চিৎকার করে ওঠে, রেড! চোখের কোণে জলের রেখা, তবুও এলিজাবেথের ঠোঁটে এক নির্মম হাসি। আই নো ইটস হার্ড টু লুজ হাজব্যান্ড। পরিস্থিতি ভরাডুবির দিকে এগোতেই ন্যাসো দৌড়ে এসে এলিজাবেথের দিকে যেতে থাকা ইব্রাতকে টেনে এনে রুমে নিয়ে গিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। সে এগোতে চায় রিচার্ডের দিকে, কিন্তু রিচার্ড হাত তুলে থামিয়ে দেয়। চোয়াল চেপে গলাটা ভারী করে বলে ওঠে, হাজব্যান্ড ওয়াইফের ম্যাটারে না এসে নিজের শাশুড়ির রুহের মাগফেরাত কামনা করো। মহিলা সম্ভবত আর বাঁচতে চাইছে না। নতমুখে দাঁড়িয়ে যায় ন্যাসো। রিচার্ড সিসিটিভি ফুটেজে সবিতা বেগমের সকল কর্মকাণ্ড দেখেছে। রিচার্ড এবার এলিজাবেথের কানের কাছে মুখ এনে ঠান্ডা হাসি হেসে বলল, তুখোর জ্ঞানী লোকের বউ জ্ঞানী হবে, এটাই সঠিক, কিন্তু স্বামীর সাথে পাল্লা দিয়ে নয়। তুমি এখনও সেই চালাক হতে পারোনি, রেড। এলিজাবেথ চমকে ওঠে। রিচার্ড হাসতে হাসতে যোগ করে, সামান্য কিছু সম্পত্তি অনাথ আশ্রমে দান করে ভাবলে রিচার্ড কায়নাতকে পথে বসিয়ে দেবে? ওহ রেড, কামন। ওটা তো শুধু ট্যাক্স ফাইলের একটা লাইন। আর তুমি ভাবলে সত্যি সত্যি রিচার্ড কায়নাতকে ধ্বংস করে ফেলবে? তুমি তো এখনও জানো না আমার সম্পত্তি কোথায় শুরু হয়, কোথায় শেষ হয়। ইউরোপের বুকে আমার নামে থাকা ভিলা থেকে শুরু করে এশিয়ার শেয়ার মার্কেটে যে নাম ঘুরে বেড়ায়, সব তুমি মিস করেছো। আমার টাকা হংকংয়ের স্টকে নিঃশব্দে ওঠে, সুইজারল্যান্ডের কাছে প্রতিফলিত হয়, আর নিউ ইয়র্কে রাতের ট্রেন্ডিংয়ে লাভ বাড়ায়। সত্যি বলছি রেড, তুমি একা বসে হিসেব কষতে পারবে না, কারণ আমার অ্যাসেট গোনার জন্য অ্যাকাউন্ট্যান্টরা সফটওয়্যার আপডেট করে। তুমি ভাবো আমি হেরে গেছি, তাই না? না, আমি শুধু উৎসুক হয়ে দেখছিলাম একটা মুরগির ছানার মতো তুমি কিভাবে দাবার বোর্ডে রাজাকে শিকার করতে যাচ্ছ। আর বোকা তুমি ভাবলে কিছু দান খয়রাত করে আমাকে কোণঠাসা করবে। তুমি তো জানোই না আমি কখনোই ক্যাশে খেলি না, আমি খেলি ইনফ্লুয়েন্সে। ব্যাংক, শেয়ার, প্রপার্টি এসব তো শুধু কাগজে থাকে, আমার নাম থাকে ট্রাস্টে, ফাউন্ডেশনের ছদ্মনামে। আমি যখন নিঃশ্বাস নিই তখন এক একটা কোম্পানির শেয়ার ওঠে। আমি চোখ বন্ধ করলেই কারেন্সির মান পড়ে যায়। তুমি ভাবছো রিচার্ড কায়নাতের ক্ষয় শুরু হয়েছে। না রেড, এখনও তো সূর্য ডোবে না, কারণ আমার ছায়া পৃথিবীর ওপর ছড়িয়ে আছে। আর তুমি একটা অগোছালো আবেগের মানুষ, হাতে একটু দয়া নিয়ে এসেছো যুদ্ধ করতে। আমি হিম, আমার দয়া বরফ হয়ে কেটে ফেলে শিরা। তুমি হেরে যাবে রেড, কারণ আমি খেলে যাই আর প্রতিপক্ষ বোঝে না কখন সে গেমের অংশ হয়ে গেছে। আমি বাঁচতে দিই, কারণ মারাটা খুব তুচ্ছ কাজ। রিচার্ড এলিজাবেথকে ছেড়ে দেয়। হাতের মোচড় দেওয়া জায়গাটা ইতিমধ্যেই নীল হয়ে গেছে। এলিজাবেথ ভেজা চোখে রিচার্ডের দিকে তাকায়। রিচার্ড আবার কানে মুখ এনে ফিসফিস করে বলল, সাময়িকের জন্য হেসে নাও। ভাবো রিচার্ড কায়নাত হেরে গেছে। ভাবো আমি ফুরিয়ে গেছি, নিঃশেষ, নিঃস্ব। অথচ এখনও যা আছে আমার, তা দিয়ে যা গেছে তা আমি প্রতিদিন 2 বেলা কিনে নিতে পারি, চুপচাপ হিসেব না করে, দয়া না দেখিয়ে। তুমি হয়তো ভালোবাসায় খেলতে এসেছিলে রেড, আর আমি প্রতিপক্ষ তৈরি করি শুধু চোখে তাকিয়ে। মাই ফাকিং ডার্ক রেড। তুমি এখনও বুঝতে পারোনি আমি হারি না, আমি শুধু খেলা পাল্টাই। এলিজাবেথ ছলছলে চোখে তাকিয়ে থাকে রিচার্ডের দিকে। যে মানুষটা কাল অবধি ছিল নিখাত কোমলতার প্রতিমূর্তি, আজ তার চোখে মুখে হিংস্রতা, কণ্ঠে ঝাঁজ আর বিষ। রিচার্ড ঠোঁটের কোণে একটুখানি বাঁকা হাসি ঝুলিয়ে হঠাৎ এক ভৌতিক সুরে গলা নামিয়ে বলল, মেক মি ইউর আফ্রোদিতি, মেক মি ইউর ওয়ান অ্যান্ড অনলি, বাট ডোন্ট মেক মি ইউর এনিমি, ইউর এনিমি, ইউর এনিমি। আই রিপিট ওয়াইফি।
ডোন্ট মেক মি ইউর এনিমি। ইফ আই বার্ন দ্য হোল ওয়ার্ল্ড ফর ইউ আই ক্যান বার্ন ইউ টু। শেষের কথাগুলো রিচার্ড উচ্চারণ করল ক্ষোভে চিবিয়ে চিবিয়ে, যেন প্রতিটা শব্দেই শাস্তি লিখে দিচ্ছে। ন্যাসো ছিল নীরব এক দর্শক, দাঁড়িয়ে রইল দুজনের মাঝখানে। এলিজাবেথের ঠোঁট কেঁপে উঠছে বারবার, শব্দরা যেন গলায় জমাট বেঁধে আসছে। তবুও সে চেষ্টা করল কণ্ঠের ফাঁক দিয়ে একটা কিছু বের করতে। আমি তো আপনার ভালোর। কথা শেষ হবার আগেই রিচার্ড হাত তুলে থামিয়ে দিল। কংক্রিট মিক্সারের মতো গর্জন করে বলল, ফাক, জাস্ট ফাক অফ রেড। তোমার ওসব ভালোর জন্য রিচার্ড কায়না জানে কিসে তার ভালো হয়। আমি আলগা পিরিত দেখাতে পছন্দ করি না, সহ্য করতে পারি না। এজন্যই কারোর সাথেই জমে না আমার। দেখো না, আমাদের সম্পর্কটা এর প্রমাণ। একটু থেমে আবার বলল, 6 পুরুষ মানুষ সফল হয় পোশাক নোংরা করে, মাঠে ঘামে ধুলোয় রক্তে। আর তোমরা, তোমরা নারীজাত, তোমরা শুধু ধ্বংস করতে জানো, ভালোবাসার ছলে, চোখের জলে, স্পর্শের ছুরিতে। তাই মর্ম বুঝবে না রেড, বোঝার আগে শেষ করে দাও। চুপ করে গেল চারদিক। শব্দেরা যেন হঠাৎ ব্যর্থ হয়ে যায় এই দুই হৃদয়ের ধ্বংসযজ্ঞের সামনে। রিচার্ড মোটেও রেগে নেই, তবুও অভিনয়ের সূক্ষ্মতার দিক থেকে সে এক দক্ষ কারিগর। বউ তার সীমা ছাড়িয়ে যাচ্ছে, তাই এখনই লাগাম টানার সঠিক সময়। রিচার্ডের প্রতিটা বাক্য যেন সুচালো তীর, যা সোজা গিয়ে বিচ্ছে এলিজাবেথের ভাঙাচোরা হৃদয়ে। আপনি আমাকে এভাবে বলতে পারলেন, বলেই হাতের পিঠ দিয়ে 2 চোখের জল মুছে নেয় এলিজাবেথ। অতপর কম্পিত ঠোঁট নাড়িয়ে কোনো রকমে বলল, আচ্ছা সরি, আর কখনো আপনার জীবনে হস্তক্ষেপ করব না। রিচার্ড আচমকাই ধমকে উঠে বলে, শাট আপ রেড, ইউ আর মাই ওয়াইফ। রিচার্ড কায়নাতের ওয়াইফ তুমি। তোমার ভুল, ওগুলো আমার চামড়ার নিচে সেলাই করা আছে। ভুল করেছো, আবার করবে, বারবার করবে। কারণ তোমার ভুল আমার অভ্যেস হয়ে গেছে। আমি চাই না কোনোদিন তোমার মুখে সরি শব্দটা শুনতে, বুঝেছো? তোমার ক্ষমা আমার ক্ষতচিহ্নে প্যাচ লাগায় না, তাই নেক্সট টাইম যেন না শুনি। এলিজাবেথ চুপ করে থাকে, নাক টেনে নেয় শুধু, তবুও কোনো উত্তর দেয় না। রিচার্ডের বুকের ভেতরে একটু অনুতাপ খচখচ করে উঠলেও সে প্রকাশ করল না তা। গম্ভীর গলায় জানতে চাইল, কে হেল্প করেছে তোমাকে? ন্যাসো তখনও দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল, তবে সেই হাসির স্থায়িত্ব ছিল স্বল্প। যখন এলিজাবেথ ধীরে বলে উঠল, ন্যাসো। আঁতকে ওঠে ন্যাসো, বুকের মধ্যে হিম ছেয়ে যায়। রিচার্ডের সন্দেহই সত্যি, এই কাজ এলিজাবেথের একার পক্ষে সম্ভব ছিল না। তার চোখ রক্ত গরম হয়ে ওঠে। রিচার্ড তেড়ে যায় ন্যাসোর দিকে। ন্যাসো ভ্যাবাচাকা খেয়ে ঘাড় নাড়াতে থাকে দুই পাশে বোকার মতো। ঠিক তখনই এলিজাবেথ ঝাঁপিয়ে পড়ে রিচার্ডকে আঁকড়ে ধরে। হুড়মুড়িয়ে কান্নায় ভেঙে পড়ে সে। বলেই চলল, আমি আপনাকে ভালোবাসি রিচার্ড কায়নাত। আপনাকে এক পলকের জন্য হারাতে চাই না স্বামী। মরে যাব সত্যি যদি আপনি আমাকে ছেড়ে যান। আমি চাই আপনি আর কখনো ইতালিতে না ফেরেন, প্লিজ। পৈশাচিক ক্রোধে জ্বলে উঠেছিল রিচার্ড, কিন্তু সেই ক্ষিপ্ততা যেন হঠাৎ কোথাও বিলীন হয়ে গেল। বক্ষপটে ঝরে পড়া বৃষ্টির মতো শান্ত ধীরে ধীরে। তবুও রিচার্ড নিজেকে সহজে ভাঙতে দিল না। এলিজাবেথকে আলতোভাবে সরিয়ে হনহনিয়ে উপরের দিকে চলে গেল রিচার্ড, ভেতরে কোথাও এক টুকরো শীতলতা ছড়িয়ে দিয়ে। রিচার্ড চলে যেতেই এলিজাবেথ হুড়মুড়িয়ে বসে পড়ল মেঝেতে। কান্নায় ভিজে গেল তার কণ্ঠ, শাড়ির আঁচলে মোছে চোখের কোণা। ন্যাসো ধীরে ধীরে এগিয়ে এলো, হাঁটু গেড়ে বসল এলিজাবেথের সামনে নিরাপদ দূরত্ব বজায় রেখে। কান্না করছেন কেন ম্যাম? এই প্রশ্নে যেন কান্নার তোড় আরও বেড়ে গেল এলিজাবেথের। অঝরে কাঁদতে কাঁদতে বলল, এই দুনিয়ার কেউ বুঝবে না আমার কষ্ট। সবার চোখে আমি দোষী। আমি খেলছি দুজন মানুষের জীবন নিয়ে। কিন্তু কেউ কি জানে যে মানুষটা আমাকে নিঃস্বার্থে ভালোবাসে? আমি তাকে কখনোই ভালোবাসতে পারিনি, আর যাকে ভালোবাসি তাকেও নিজের করতে পারছি না। ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছি আমি এই গোলক ধাঁধায়। ন্যাসো ধীরে জিজ্ঞেস করল, কেন পারছেন না ম্যাম? আমার অতীত, সেটা বাধা হয়ে আছে আমাদের মাঝে।
একটা রহস্যময় দেয়াল আমাদের মাঝে দাঁড়িয়ে আছে। যতবার কাছে যেতে চাই ততবার সেই দেয়াল ঠেলে ফেলে দেয় আমাকে। ন্যাসো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হয়তো বস জানি কিছু যা আপনি জানেন না, তাই মাঝে দেয়াল তৈরি করছে। কিন্তু এতে তো উনি আমাদের মাঝে দূরত্ব বাড়াচ্ছেন। অভাগীর ভাগ্যে ভালোই বা কী হতে পারে? আমি চাই সে সামনে আনুক আমার অতীত। আমি মুখোমুখি হতে চাই, জানতে চাই আমার রক্তে খুনির রক্ত কেন বইছে। আমার ড্যাড কি করেছিলেন, কি রহস্য লুকিয়ে আছে আমার অতীতে। ন্যাসো কিছুক্ষণ ভেবে গম্ভীর গলায় বলল, আমি সাহায্য করব আপনাকে ম্যাম, আপনার অতীতে ফিরে যেতে। আমি চাই না আপনার আর বসের মাঝে এমন দূরত্ব তৈরি হোক। এলিজাবেথ চকিতে তাকালো ন্যাসোর দিকে। সত্যি? সত্যি বলছি। আমি আমার বসকে কখনো হাসতে দেখিনি। মানুষটা ভয়ঙ্কর, বেপরোয়া, মৃত্যুকেও তাচ্ছিল্য করে চলতো সব সময়। কিন্তু তাকে আমি বাঁচতে দেখেছি শুধু আপনাকে ঘিরে। আমি সেই ভয়ঙ্কর চোখে ভয় দেখেছি, আপনাকে হারানোর ভয়। ছটফট করতে দেখেছি তাকে, কাঁপতে দেখেছি শুধু আপনার জন্য। অন্ধকার ঘরে নিজেকে টর্চার করতে দেখেছি আপনার যন্ত্রণায় ভাগ বসাতে চেয়ে। আর এখন সচক্ষে দেখছি লোকটা কিভাবে পাগলের মতো ছুটছে আপনার অতীতকে মুছে দিতে। কারণ তার পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই। আপনিই তার একমাত্র শুদ্ধতা। ন্যাসো কিছুক্ষণ চুপ করে থাকলো। চোখ নামিয়ে নিচু গলায় বলল, বস কিন্তু নারী পাচারের ব্যবসায় আর নেই ম্যাম। সেদিন জঙ্গলে যখন আপনাকে ওইসব মেয়েদের ভিড়ে বস প্রথম দেখেছিল, সেদিন কিছু একটা ভেঙে গিয়েছিল তার ভেতর। তারপরে সে সব ছেড়ে দেয়। এলিজাবেথ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে ন্যাসোর দিকে। একটু থেমে নিঃশ্বাস নিল ন্যাসো। চোখে যেন দূর অতীতের ঘোলা ছবি। কারণটা জিজ্ঞেস করলে আজও চুপ থাকে বস, কিন্তু সব প্রশ্নের উত্তর মুখে বলা লাগে না। কিছু উত্তর চোখেই লেখা থাকে। নিঃশব্দে ভয়ে গুটিসুটি মেরে রুমে ঢুকছিল এলিজাবেথ, কিন্তু হঠাৎ এক অপ্রত্যাশিত টানে কেঁপে উঠল তার শরীর। পিঠ থেকে গেল ঠান্ডা দেয়ালে। সামনে তাকাতেই দেখতে পেল রিচার্ড, চোখে ঝলসানো লালসা। এলিজাবেথ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এত তাড়াতাড়ি রিচার্ডের দৃষ্টি বদলে যাবে তা কল্পনাও করেনি সে। শুকনো ঢোক গিলে ধরা গলায় বলল, আপনি না রাগ করেছিলেন? রিচার্ড যেন ছটফটিয়ে উঠল। বিলম্বহীন জবাবে তৎক্ষণাৎ বলল, রাগ? বইয়ের উপর রাগ তো বোকারা করে। এলিজাবেথের কপালে ভাঁজ পড়ে, অথচ রিচার্ডের হাত ততক্ষণে পাকিয়ে ধরেছে তার কোমর। গলায় খানিকটা কোমলতা এনে রিচার্ড বলল, বইয়ের সাথে রাগ করা মানেই লস। আমি সাকসেসফুল বিজনেসম্যান, লসের পথে পা দেই না কখনো। সব কিছু যেন কেমন ভেসে যাচ্ছিল এলিজাবেথের মাথার উপর দিয়ে। সে কপালের ভাঁজ কুচকিয়ে জিজ্ঞাসা করল, লস মানে? কীরকম লস? হঠাৎ রিচার্ডের ঠোঁট চাপা পড়ল এলিজাবেথের টকটকে ঠোঁটে। এক তীব্র কামড়ে কেঁপে উঠল এলিজাবেথ। আহ! এই যে, রাগ করলে কি পারতাম এমনটা করতে? রিচার্ডের চোখে খেলা করে এক তৃপ্তির শীতল দীপ্তি। হতবাক এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগে নিজেকে আবিষ্কার করল রিচার্ডের কোলে। ট্যারেসে লাগোয়া ছোট কেবিনেটের উপর ওকে বসিয়ে রিচার্ড একে একে বন্ধ করে দেয় সকল পর্দা। অতঃপর রিচার্ড এগিয়ে গেল ড্রয়ারের দিকে, হাত বাড়ালো একটা বেল্টের দিকে। ঠোঁটের কোণে লেগে থাকা রহস্যমাখা এক বাঁকা হাসি, চোখে গোপনীয়তার ঘন কুয়াশা। এলিজাবেথ সংকুচিত গলায় জিজ্ঞেস করল, কি করছেন? রিচার্ডের কণ্ঠে নেমে এলো গভীর এক হাস্কি সুর। বইয়ের উপর রাগ না রাখার বেনিফিটগুলো আজ প্র্যাকটিক্যালি দেখাবো রেড। চোখ বুজে এলিজাবেথ শুধু শ্বাস নিতে থাকে। সময় যেন থেমে থাকে ঠিক সেই মুহূর্তে। রেড ইজ লাল, ইউ আর মাই মাল, আই অ্যাট মাই হাল, প্যার হোগা তেরা নাল। হাস্কি টোনে বলে হাতে বেল্ট পেঁচাতে পেঁচাতে এগিয়ে এলো রিচার্ড। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই তার হাত পেঁচিয়ে জড়ালো সেই বেল্টটা। জুবুথুবু হয়ে কাঁপতে শুরু করলো এলিজাবেথ। রিচার্ডের চোখে গভীর দৃষ্টি। রিচার্ড ধীরে ধীরে আরও কাছে আসে।
ঠোঁটের ছায়া মেখে ফিসফিস করে বলল, আজ আমি অসভ্য হব রেড, খুব করে হব। এলিজাবেথ ভয়ে চোখ বন্ধ করে ফেলে, শরীরটাকে শক্ত করে রাখে, কিন্তু কিছুই ঘটে না। ধীরে ধীরে চোখ মেলে দেখে রিচার্ড দূরে দাঁড়িয়ে আছে, বুকে হাত জড়ানো, ঠোঁটে এক বাঁকা তৃপ্তির হাসি। ছি রেড, এত কিছু ভেবে ফেললে? লজ্জায় মাটির নিচে মিশে যেতে চায় এলিজাবেথ। রিচার্ড এগিয়ে আসে, বেল্ট খুলতে খুলতে বলল, রিচার্ড কায়নাতের বাসর হবে একটু আলাদা, একটু অন্য রকম, যেখানে থাকবে শুধু তোমার সম্মতি। এই বলে এলিজাবেথের কোমর শক্ত করে চেপে ধরে নিচে নামিয়ে দেয়। চমকে ওঠে এলিজাবেথ রিচার্ডের মধ্যেই পরিবর্তন দেখে। অবাক হয়ে তাকিয়ে থাকে সে। রিচার্ড খানিকটা বিরক্ত হয় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে। এমনিতেই ইদানিং তার মন মেজাজ খুবই খারাপ। এলিজাবেথকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, এই বাল সর। রসগোল্লার মতো বিস্ময়ে বড় হয়ে যায় এলিজাবেথের চোখ। ছি, আমি তো আপনার বউ, আপনি আমাকে সব কি বলছেন? সিগারেটের ছাই ঝেড়ে রিচার্ড হেসে বলল, বাবু সোনা ডাকলেও তো দোষ। শোনো মেয়ে, বাবু সোনা ডাকা মানেই বিছানায় ডাকা না। মনটা একটু পরিশুদ্ধ করো, আর স্বামীর মন বুঝে নিজেই বেডে আসতে শেখো। হতবাক হয়ে যায় এলিজাবেথ। এ লোকের সঙ্গে কথায় কখনো জিততে পারবে না। বাইরে দেখতে শক্ত, অথচ ভেতরে এক অসম্ভব ঠোঁটকাটা মানুষ। এলিজাবেথ রাগে গজগজ করতে করতে হাঁটা দেয় দরজার দিকে। এলিজান! নিঃশ্বাস থমকে গিয়ে চকিতে পেছন ঘুরল এলিজাবেথ। তীব্র আকুলতায় কী আছে এই ডাকে? এই শব্দগুলো যেন ডানা মেলে ছুটে আসে তার কর্ণকুহরে। শুক পাখির মতো নরম পালকে ঘিরে ধরে তার মন। অস্বস্তির খোলস ছাপিয়ে কোথা থেকে যেন এক আশ্চর্য রকমের ভালো লাগা গায়ে এসে বসে। কিন্তু এলিজাবেথের সেই সুখ স্নান রিচার্ডের চোখে ধরা পড়েনি কখনো। এলিজাবেথ বরাবরের মতোই আজও পারল না এই ডাকে সাড়া না দিয়ে থাকতে। সুতীব্র আবেগের তাড়নায় গা কাঁপে। শরীরের মৃদু স্নিগ্ধ কম্পনে অস্পষ্ট স্বরে আওড়ালো, হুম। রিচার্ডের কণ্ঠনালী বেয়ে এক চিলতে হাসির উদ্গীরণ ঘটল ঠোঁটে। সে ভাবেনি এলিজাবেথ ফিরবে, প্রত্যুত্তর করবে। সহসা এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো অভ্যন্তরে। অক্ষিপটে দ্বিধাহীন একগুঁয়ে দৃষ্টি বজায় রেখে ভনিতাহীন বলল, আরেকবার বলো। কি? তখন যে বললে। এলিজাবেথ নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, কতবার বলবো এক কথা? রিচার্ড দাপুটে গলায় বলল, যতবার আমি চাই। না রেড, আমি শুনতে চাচ্ছি। হঠাৎ এলিজাবেথের মাথার মধ্যে দুষ্টু পাকসেনারা হানা দেয়। অষ্টপুটে খেলে গেল শয়তানি হাসি। সে লাজুকলতায় নুয়ে পড়ে, কিছুক্ষণ হাঁসফাঁস করে সবিনয়ে বলল, বলবো। রিচার্ডের স্বরে উত্তেজনা, দৃষ্টি নিবিড়, জানার আগ্রহবোধ অসীম। সে ছটফটিয়ে উঠল, প্লিজ। হঠাৎ বৃষ্টির মতো করেই শক্ত হয়ে গেল এলিজাবেথের স্বর। হঠাৎ করে সে রিচার্ডের চোখে চোখ রেখে দাঁতের দাঁত চেপে শুধালো, আই ফাক ইউ। আগত আশাহত জবাবে চোয়াল শক্ত হওয়ার বিপরীতে বাঁকা হেসে অধরের কোণে হেলে পড়ল। রিচার্ড অধরে সেই হাসি ধরে রেখে দুই পকেটে হাত দিয়ে টান টান হয়ে দাঁড়ালো। চোখে বিন্দুমাত্র অস্বস্তির লেশমাত্র নেই। কণ্ঠনালী যেন টইটুম্বুর আত্মবিশ্বাস আর আত্মজ্ঞানে। রিচার্ড সন্নিকটে দাঁড়িয়ে থাকা তার ব্যক্তিগত নারীর দিকে তাকিয়ে পুরুষালী হাস্কি টোনে হিসহিসিয়ে বলল, অফকোর্স আই উইল ফাক ইউ টু ওয়াইফি। ভড়কে যায় এলিজাবেথ। লজ্জায় দুই গাল রক্তিম। একেবারে গোধূলির রং যেন মেখে বসেছে ত্বকে। পা যেন জমে যায় মাটিতে। নতদৃষ্টিতে আটসাট হয়ে দাঁড়িয়ে থাকে নিঃশব্দে। রিচার্ড ধীরে এগিয়ে আসে, আলতো করে হাত রাখে এলিজাবেথের লাল হয়ে ওঠা গালে। বুড়ো আঙ্গুলে মৃদু ঘর্ষণ ছুঁয়ে দিয়ে হিসহিসিয়ে বলে ওঠে, আমায় দেখে লজ্জা পাবে, আবার আমার কাছে এসে লজ্জা ভাঙবে। কজ ইউ আর মাইন রেড, মাই ফাকিং ডার্ক রেড। এলিজাবেথের তনুমন এক মুহূর্তেই পুলকিত হয়ে ওঠে।
পেটে অজস্র প্রজাপতি পাখা মেলে দেয়, বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ যেন বজ্রনিনাদের মতো বেজে চলে। এক বুক ভালোবাসায় ভরে যায় হৃদয়ের আকাশ। রিচার্ড আরও ঝুঁকে আসে, ঠোঁটের কাছাকাছি এসে বলল, সে অ্যাগেন ডেড, সে অ্যাগেন ইউ লাভ মি। এলিজাবেথ আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে চলে যায় সেখান থেকে। চোখে বিস্ময়, বুকে আগুন, মনে একরকম অনিবার্য টান। খচখচ শব্দ, শুকনো পাতার উপর পা ফেলার শব্দ। জায়গাটার চারপাশে যেন এক করুণ দীর্ঘশ্বাস লেগে আছে। জায়গাটার সরকারি কবরস্থান। মেয়েদের প্রবেশ সেখানে নিষেধ। লারা ভেতরে ঢোকে না, শুধু গেটের সামনে দাঁড়িয়ে থাকে, হাতে একগুচ্ছ সাদা গোলাপ। প্রেমের সবচেয়ে প্রিয় ফুল ছিল সাদা গোলাপ। প্রথমেই দৃষ্টি যায় নেম প্লেটটায়, প্রেম আহাসান। চোখের পাতা কেঁপে ওঠে লারার, আর সে আগের লারা নেই। স্টাইলিশ ছায়া ফেলে গেছে সময়ের পেছনে। চোখের নিচে গাঢ় কালি, মুখে ক্লান্তির ছাপ। জেমসের বন্দিদশা থেকে আজ পালিয়ে এসেছে সে। এতদিন শরীরের ক্ষত শুকিয়েছে, মনটা শুকায়নি। আজ প্রেমকে দেখতে এসেছে লারা শেষবারের মতো। শক্ত গোছের লারা আজ ক্ষণিকের জন্য নিজেকে ধরে রাখতে পারছে না। চোখে নোনা জল জমে ওঠে, ঠোঁট কাঁপে। লারা দাঁড়িয়ে থাকে দূরে, বাঁশে ঘেরা কবরটার দিকে তাকিয়ে। ওখানে শুয়ে আছে প্রেম চিরজীবনের জন্য। বৃষ্টিতে ভেজা বেড়ায় শ্যাওলার রং। কাছে যেতে না পারুক, গলা চিরে বেরিয়ে আসে হাহাকার। তুই বেঈমান প্রেম, তুই কথা রাখিসনি। তুইও চলে গেছিস আমাকে ফেলে। তুইও দুনিয়ার সাথে হাত মিলিয়েছিস, তাই না? আমি তোকে আজও বন্ধু হিসেবে ভালোবাসি, আজও তোকে খুঁজি প্রেম। চিঠিতে যেসব শর্ত রেখে গিয়েছিলি আমি সেগুলো রাখতে পারিনি। আমি কাঁদছি প্রেম, খুব বাজেভাবে কাঁদছি। ভেঙে পড়েছি। তোকে দরকার আমার, ফিরে আয় না অফিসার। একবার শুধু হাত বাড়িয়ে দে, চোখের জলটা মুছে দে। যে দুঃখের কথা মাকে বলা যায় না, সেই দুঃখের ওজন অনেক বেশি ভারী হয়। তুই তো জানতি আমার মা নেই, আমি এতিম। আমার সকল দুঃখের কথাও জানতি, তাও কেন একা ফেলে চলে গেলি হারামির বাচ্চা? আমি কার কাছে বলবো আমার দুঃখ? আর কেই বা আছে আমার? শুয়োরের বাচ্চা, জবাব দিয়ে যা। তুই তো বলেছিলি সারা জীবন পাশে থাকবি। কুত্তার বাচ্চা, সে কথা কেন দিয়েছিলি যেটা রাখতে পারবি না? তুই মিথ্যা, তোর অস্তিত্ব মিথ্যা, তোর সকল কথা মিথ্যা। কুত্তার বাচ্চা, আমাকে বাঁচার আশা দেখিয়ে আবারও মেরে ফেলেছিস তুই। খোদা তোকে কখনোই মাফ না করুক। দাফন হোক তোর সকল মিথ্যা আশ্বাসের। তুই ফিরবি না কখনো। দাফন হোক সেই মিথ্যে আশার। তুই আজ শান্তিতে ঘুমোচ্ছিস মাটির নিচে, আর আমি দুনিয়ার আগুনে পুড়ছি। আমাকে আগুনে পুড়িয়ে তুই কিভাবে শান্তিতে ঘুমাচ্ছিস শালা? জবাব দে। এই প্রেম, তুই কি আমার মায়ের সাথেও হাত মিলিয়েছিস? সবাই মিলে একটা চুক্তি করেছিস, তাই না? লারাকে শক্ত থাকতে দিবি না। তবুও শুনে রাখ, আমি ভাঙব না এত সহজে না। আমি লারা, শক্ত আমি, আগুন আমি। লারার আর কারোরই দরকার নেই এখন। লারা আজকের পর আর কোনো দিন কাঁদবে না। মরে যাবে তবুও কাঁদবে না লারা। তোরাই দুনিয়া পাথর বানিয়ে দিয়েছিস আমার জন্য। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম তারাই আমাকে ফেলে দিয়েছে। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে লারা। চোখের জল গড়িয়ে পড়ে মাটিতে। তার নোনা জলে ভিজে ওঠে সেই নিষিদ্ধ ভূমি। হাতে ধরা সাদা গোলাপগুলো নিঃশব্দে রেখে দেয় মাটির উপর। ঝাপসা চোখে সব কিছু আজ আবছা লাগছে। চেনা গন্ধ যেন আজ অচেনা। পাগলিনী হয়ে ওঠে সে। শুকনো পাতাগুলো এক এক করে সরিয়ে জায়গাটা পরিষ্কার করে। তারপর আঙুল দিয়ে কাপা হাতে মাটিতে লিখল, মৃত্যুই সুন্দর, মৃত্যুতে মানুষের মন কাড়ে, মৃত্যুতেই মায়া বাড়ে। লারার মনে হয় এই লেখার নিচেই প্রেম শুয়ে আছে। হয়তো প্রেমই লিখে গিয়েছিল কথাগুলো অভিমানে। নিশ্চয় লেখার সময় হেসে হেসেই লিখেছিল ছেলেটা। সে তো সব সময়ই হাসত। ভেতরে যতই কষ্ট থাকুক, প্রেমের মুখে ছিল সেই চিরচেনা হাসি।
এই ভাবনায় লারার বুকের ভেতর ঘূর্ণিঝড় ওঠে। একটা কালবৈশাখী। সে উপুর হয়ে পড়ে থাকে লেখাটার উপর। জড়িয়ে ধরতে চায় প্রেমকে, শক্ত করে মিশিয়ে নিতে চাইল একদম পাঁজরের সাথে। লারা হাউমাউ করে কাঁদে। অফিসার রে, ফিরে আয় না, তোর মৃত্যু আমায় কাঁদাচ্ছে, খুব কাঁদাচ্ছে। আমার মায়ের মৃত্যুর সময় বুঝিনি, তুই বুঝিয়ে দিলি হারানো কাকে বলে। তোকে হারিয়ে বুঝলাম তুই আমার জীবনের একমাত্র যত্ন ছিলি। তোর সাময়িক উপস্থিতি আমায় স্বপ্ন দেখিয়েছিল 1000 বছরের। আজ তুই নেই, যত্ন নেই, স্বপ্ন নেই। আমি ভালো নেই প্রেম, একটুও ভালো নেই। জীবনে প্রেম না থাকলেও বন্ধুত্ব ছিল, আজ সেটাও নেই। দেখ, আমি একেবারে শূন্য। আমার জীবনে প্রেম নেই, তুই নেই। দুটো প্রেমই আমি হারিয়ে ফেলেছি একসাথে। ফিরে আয় প্রেম। তুই তো একসাথে সমুদ্রের পাড়ে হাঁটতে চেয়েছিলি, আমাদের একসাথে হাঁটা হলো না। এখনও সময় আছে, ফিরে আয় প্রেম। একটুও বকবো না আমি। একসাথে হাঁটবো দুজন হাতে হাত ধরে। আমি তোর লাশটা কেন দেখতে পেলাম না প্রেম? চিৎকার করে কাঁদে লারা। কিসের এত অভিমান ছিল আমার উপর? আমি তো তোরই ছিলাম। আজও আছি তোর কবরের পাশে বসে, শুধু একটু কাদার সুযোগ নিয়ে। দেখ না প্রেম, আমার তো আর কেউ নেই। ওই লোকটা যে নিজেকে আমার বাবা বলে, সে তো মানুষ না, সে নরপিশাচ। বন্দি করে রেখেছিল আমায় কয়েদির মতো। তুই জানলে কাঁদতি প্রেম, কষ্ট পেতি, ছুটে যেতি আমাকে মুক্ত করে আনতে। তোর আমার যাত্রাটা আর একটু দীর্ঘ হলো না কেন? একটু সময়, একটু ধৈর্য যদি দিতিস, আমি পালিয়ে যেতাম তোকে নিয়ে। তোর হাতে হাত রাখতাম, ছুটতাম না মরীচিকার পেছনে। কিন্তু তুই চলে গেলি, আর তোর এই মৃত্যু আমায় কাফন ছাড়াই দাফন করে দিল প্রেম। লারা ফুপাতে থাকে। একটু পরপর ধরফরিয়ে উঠছে আড়ষ্ট কায়া। ঝুরঝুরে মাটি থেকে নাক টেনে ঘ্রাণ নেয়। কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে বলল, তোমরা সবাই আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? আমি হারিয়ে ফেলছি বাঁচার ইচ্ছে শক্তি। আমি তো বেশি কিছু চাইনি এই দুনিয়ার কাছে। একটু সুখ আর একজন আরাধ্য পুরুষ চেয়েছিলাম। এই স্বার্থপর জানোয়ারের বাচ্চা অমনুষ্যত্বে ভরা দুনিয়াটা আমাকে তাও দিল না। শেষ পর্যন্ত আমার প্রেমকেও কেড়ে নিল আমার কাছ থেকে। ক্ষণিকের এই জীবনে কেউ কষ্ট পেতে আসে না, তাও প্রকৃতির একই নিয়ম। কেড়ে নেওয়ার মাঝে কি শান্তি আছে? যারা কাটতে জানে তারা কি হারানোর যন্ত্রণা অনুভব করেছে কখনো? লারা মাথা তোলে। চোখে জল, বুক ভরা হাহাকার। স্বচ্ছ নীল আকাশের দিকে তাকিয়ে গলা ছেড়ে চিৎকার করল, সবাই কাঁদিয়েছে আমাকে। হে মৃত্যু, তুই শুধু একবার পাশে দাঁড়া, সবাইকে কাঁদিয়ে ছাড়বো আমি। আহাজারি করতে করতে খামচে এক টুকরো মাটি তুলে নেয় লারা। মুঠো করে চেপে ধরে বুকের সাথে। এই মাটিতেই তো মিশে আছে প্রেম। এই মাটির গন্ধেই তার জীবন ছিল একদিন। লারা চায় এই মাটির গভীরে ঢুকে প্রেমকে ছুঁয়ে থাকতে। লারা আজ কাঁদে, খুব করে কাঁদে, কারণ আজ তাকে থামানোর কেউ নেই। আর কেউ নেই যে পাশে বসে হেসে বলবে, ডোন্ট ক্রাই লারা জান্স, আমি আছি তো। সেই গালের টোল, সেই হাসি, সব হারিয়ে গেছে। চিৎকার করে কাঁদে লারা। এই দুনিয়ার কাউকে মাফ করব না আমি। এই তোমরা আমাকে প্রতিবার যেভাবে ভেঙে দিয়েছ, সেই আঘাত আমার রুহু পর্যন্ত পৌঁছে গেছে। আমি এতিম বলেই কি সব হারাতে হবে? মা নেই বলেই কি ভালোবাসা থাকবে না? আমি আর কাউকে আমার করব না। আর না, পৃথিবীর সমস্ত মানুষকে ছাড়া থাকার ক্ষমতা প্রকৃতি আমাকে দিক। তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে। ফুলগুলো সেখানেই ফেলে রেখে ছুটে যায়, দৌড়ে পালিয়ে যায় লারা। এই নিষ্ঠুর পৃথিবী থেকে, সেই কবর থেকে, নিজের অসহায়ত্ব থেকে। হেই বেবি গার্ল। ক্রিং শব্দ ভেসে এলো নোটিফিকেশনে। এলিজাবেথ রিচার্ডের শার্টটা হাত থেকে নামিয়ে চোখের কোণে জমা পানিটুকু মুছে ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে চোখ পড়তেই ভ্রুজোড়া কুঁচকে গিয়ে চিন্তার ভাঁজ গাঢ় হয়ে উঠল। এই ফোন রিচার্ডের দেওয়া। তাকবীরের স্মৃতিচিহ্ন সেই ফোনটাকে রিচার্ড নিজ হাতে পিষে ফেলেছিল।
নতুন এই ফোনে রিচার্জ ছাড়া আর কোনো নম্বর নেই। অপরিচিত কারো থেকে এমন অদ্ভুত মেসেজ আসার প্রশ্নই ওঠে না। সম্ভবত সিমটাও রিচার্ড নিজেই কাস্টমাইজ করে তৈরি করিয়েছে, নইলে 1 মাসে একবার হলেও তো অপরিচিত নম্বরের কল আসতো। আর রিচার্ড কায়নাত নিশ্চয়ই সকল সিকিউরিটি মেনটেন করেই তার বউকে সিম দিয়েছে। রিচার্ড এখন ভিয়েতনামে। আজ ২৬ দিন হলো। কেন গিয়েছে তার উত্তর আজও অজানা এলিজাবেথের কাছে। অল্প কটা বারই কথা হয়েছে এতদিনে, বাকিটা সময় কেবল এলিজাবেথের একপাক্ষিক চেষ্টা আর রিচার্ডের নীরবতা। ন্যাসো রয়েছে রিচার্ডের সাথে আর লুকাস এখনও রাশিয়ায়। এলিজাবেথ অনুভব করে নিয়েছে এই মিশন কোনো সাধারণ অভিযান নয়, ভয়ানক কিছু। ভয়, উদ্বেগ আর শূন্যতা মিলে তার দিনগুলোকে শুষে নিয়েছে। চোখের পানি ফুরিয়েছে, তবুও বিষণ্ণতা যায়নি। রিচার্ডের শার্ট বুকে চেপে ধরে তার ঘ্রাণ মেখে কেঁদে রাত কাটিয়েছে, পার করেছে দিন। আজও কাটাচ্ছিল, তবে আজ ভিন্ন। আজ রিচার্ড ফেরার কথা। 3 দিন আগে ক্ষীণ এক মেসেজে জানিয়েছিল সে। তারপর আর কোনো খবর নেই। আশায় বুক বেঁধে অপেক্ষা করছিল এলিজাবেথ। তবুও এর ভেতর অপ্রত্যাশিত এই অদ্ভুত মেসেজ তাকে ভেতর থেকে খেপিয়ে তুলল। চিবুক শক্ত করে ভ্রুজোড়া আরও কুঁচকে কিবোর্ডে দ্রুত আঙুল চালালো এলিজাবেথ। কে আপনি? আর ইউ সিঙ্গেল? সোজাসাপটা জবাবের বিপরীতে পাল্টা প্রশ্ন আসতেই মেজাজ আরও চটে গেল। এলিজাবেথ দাঁতে দাঁত পিষে লিখল, নো, আই অ্যাম গ্যাংস্টার ওয়াইফ। তার মানে আমাদের এখন তার জন্য একজন ভালো ডিভোর্স লয়ার খুঁজতে হবে। কজ আই ওয়ান্ট ইউ বেবি। এলিজাবেথের চোয়াল ফাঁক হয়ে যায় বিস্ময়ে। সে তড়িঘড়ি করে লিখল, ওয়াও, এত কনফিডেন্স। ইয়েস মাই গর্জিয়াস উলফ। অকস্মাৎ এলিজাবেথের ভ্রুজোড়া কুঁচকে সন্দেহের ছায়া ফুটে ওঠে মুখে। এলিজাবেথ ঠোঁট কামড়ে কিছু ভাবল। পরক্ষণেই হঠাৎ অধরকোণে রহস্যময় হাসি ফুটে ওঠে। ঠোঁটের আগায় জড়ো হয় রহস্যের ঘনঘটা। সে কুটিল হাতে ধীরে ধীরে লিখল, আই ডোন্ট নিড এ ম্যান। ওপাশ থেকে তৎক্ষণাৎ রিপ্লাই, আই নো ডার্লিং, বাট ইউ আর দ্য ওয়ান আই নিড। হেই মিস্টার, ফ্ল্যাট হচ্ছে? হোয়াট দ্য হ্যাক, ফ্ল্যাট হবে কেন? হলে আমাদের মাঝে অন্য কিছু হবে। এবার এলিজাবেথের কপালে ভাঁজ, চিন্তায় ভারী। শুকনো ঢোক গিলে লিখল, মানে? হৃদয় হৃদয়ের সংযোগস্থলে আসলে যে অঘটন ঘটে আর কি। এলিজাবেথ যদিও দ্বিধাদ্বন্দ্বে আছে, তবুও গম্ভীরভাবে লিখল, আপনি জানেন আমার হাজবেন্ডকে? জানে মেরে ফেলবে আপনাকে তার স্ত্রীর সাথে অশালীন কথা বলার অপরাধে। ওপাশ থেকে ভেসে এলো নিরুদ্বেগ জবাব, আই জাস্ট কেয়ার অ্যাবাউট ইউ বেবি। হি উইল কিল ইউ। আই ক্যান ডাই ফর ইউ সুইট হার্ট। দ্যাটস ফাকিং বুলশিট। দ্যাটস ট্রু। আই ওয়ান্ট প্রুফ। লাইক ব্লাড। এইটুকু সেন্ড করে এলিজাবেথ আরও কিছু লিখতে যাচ্ছিল। তার আগে রিপ্লাই আসে, জাস্ট এ মিনিট। কয়েক সেকেন্ডের মধ্যেই অপর প্রান্ত থেকে একটা ছবি এলো। কৌতূহলী এলিজাবেথ ছবিটায় ক্লিক করল। পর মুহূর্তে শরীর কেঁপে ওঠে ভয়ে। ফোনটা হাতছাড়া হয়ে মেঝেতে পড়ে গেল। ছবিটিতে ছিল একখানা রক্তমাখা হাত। তাজা কাটা ক্ষত থেকে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। তালুর চামড়া ফেটে গেছে গভীরভাবে। বোঝাই যাচ্ছে কোনো ধারালো কিছু দিয়ে জায়গাটা মাত্রই কাটা হয়েছে। একটু সময় নষ্ট না করে এলিজাবেথ নম্বরটা সঙ্গে সঙ্গে ব্লক করে দিল। তার সন্দেহ ছিল এটা নিশ্চয়ই রিচার্ডের কাজ, তাই এতক্ষণ কৌশলে কথা বলে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছিল। কিন্তু এই ঘটনার পর এলিজাবেথের মধ্যে আর কোনো আগ্রহই রইল না। তবে এলিজাবেথের মন থেকে সেই খচখচে অস্বস্তিটা কিছুতেই যায় না। কে এমন সাহস দেখাতে পারে? জানে সে গ্যাংস্টারের স্ত্রী, তবুও এতটা দুঃসাহস। ধাতস্থ হয়ে এলিজাবেথ আবার ফোনটা হাতে তুলে নেয়। ঢুকে পড়ে রিচার্ডের অ্যাকাউন্টে। মেসেজ পাঠাতে যাচ্ছিল, কিন্তু আচমকাই রিচার্ডের প্রোফাইলের ছবি চোখে পড়ে। বহু বছর পর রিচার্ড প্রোফাইল বদলেছে। এলিজাবেথ ছবিতে ক্লিক করে বড় করে দেখে। বিস্ময়ে চোখ আটকে যায়। এ যেন এক নতুন রিচার্ড, ভিন্ন রূপে ভিন্ন ছায়ায়।
ঘন লম্বা চুলের পরিচিত ছায়া আর নেই, এখন চুল ছোট করে কাটা, এমন ছোট যে চিমটি দিলেও ঠিকঠাক ধরা যাবে না। এলিজাবেথ খানিকটা চমকপ্রদ হলো। ছোট চুলেও বুঝি কাউকে এতটা নজর কাড়া লাগে? ছবিটা একটা মিরর সেলফি, তার ভেতরে একটা উগ্র বিদ্রোহ মিশে আছে। সে গ্যাংস্টার বস আজ যেন আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি আকর্ষণীয়। রিচার্ডের গায়ে কেলভিন কেলিনের কালো টি শার্ট, হাতের মাংসপেশি পরিষ্কার দেখা যাচ্ছে। এলিজাবেথ টের পায় লোকটা নতুন করে ট্যাটু করিয়েছে। বাঁ হাতের কাঁধ থেকে কবজি পর্যন্ত আঁকা ভয়ঙ্কর শিল্প। ব্লু জিন্সের সাথে টি শার্টটা ইন করে পরা, এক হাতে ফোন ধরা, অন্য হাতের বুড়ো আঙুল একটু ভাব নিয়ে পকেটে গুজে রাখা। আয়নার সামনে গ্রীবা কিছুটা হেলিয়ে শটান দাঁড়িয়ে আছে। ফোনের চাপে হাতের গাঢ় বর্ণের শিরাগুলো ফুলে উঠেছে। গলায় বেশ মোটা সিলভার চেইন আর কানে বরাবরের মতোই ইয়ারপিঞ্চ। এখনকার ছোট চুল আর দৃঢ় চোয়াল রিচার্ডকে গ্যাংস্টারের পাশাপাশি স্পেশাল ফোর্সের সদস্যদের মতো লাগাচ্ছে। মুখে কোনো বিশেষ অভিব্যক্তি নেই, তবুও শূন্য চোখের গভীরে জমে থাকা কর্ধের পাহাড় স্পষ্ট। এলিজাবেথ একটু জুম করে দেখে রিচার্ডের ভ্রুতে 3টা সেলাইয়ের দাগ। গা শিউরে ওঠে। মুহূর্তের মধ্যে একগাদা অনুভূতি ভাসিয়ে দেয় তাকে। পুরো মুখশ্রীতে রয়েছে অনেক ক্ষতের চিহ্ন, কিছু দগদগে, কিছু শুকিয়ে যাওয়া। এলিজাবেথ দ্রুত হাতে মেসেজ পাঠিয়ে দেয় ক্রিমিনাল হাজব্যান্ড নামে সেভ করা রিচার্ডের অ্যাকাউন্টে। বেবি, ক্যান ইউ কল মি ব্যাক? আই মিস ইউ। ইটস সো লোনলি ইন মাই ম্যানশন। রিচার্ড নিজের হাতে নিজেই ব্যান্ডেজ বাঁধছিল। ক্রিং শব্দে টেবিলের উপর রাখা ফোনটা হাতে তুলল। পাশে রাখা অন্য ফোনের স্ক্রিন এখনও জ্বলজ্বল করছে। স্পষ্ট কিছুক্ষণ আগে সেই কনভারসেশন। এলিজাবেথের মেসেজ দেখা মাত্রই রিচার্ডের মুখে ব্যথার ছাপ মিলিয়ে গেল। হাতে জমে থাকা রক্ত ঝেড়ে ফেলে ব্যান্ডেজ না করেই টাইপ করতে শুরু করল। আই অ্যাম ইন বাংলাদেশ নাও। ইটস অ্যান আর্জেন্ট মিটিং। আই উইল কাম ব্যাক অ্যাট নাইট। টেক এ ডিপ ন্যাপ। এলিজাবেথ স্বস্তির নিঃশ্বাস ফেলে রিপ্লাই দেখেই। বুক থেকে যেন একটা ভারী পাথর নেমে গেল। সে লিখল, হাউ লং আর ইউ গোয়িং টু বি? রিচার্ড টাইপ করল, 3 আওয়ার্স ওয়াইফি। এলিজাবেথ মিটিমিটি হেসে টোকা দিল, সো রুড অফ ইউ। আই অ্যাম ডান। রিচার্ডের কপাল কুঁচকে উঠল। সাথে সাথেই লিখল, হোয়াট রুড? আই ডোন্ট লাইক ইউর টোন। রিচার্ডের হাত থেকে এক ফোঁটা গরম রক্ত গড়িয়ে পড়ল ফোনের স্ক্রিনে। সে পরপর কয়েকবার ভারী নিঃশ্বাস ফেলল। চিবুক শক্ত করতে গিয়েও পারল না। বক্র হাসি হেসে সেই রক্তের উপর দিয়ে টাইপ করল, আই উইল বি ম্যানশন ইন 3 আওয়ার্স মাই বিউটিফুল ফাকিং ডার্ক রেড। ঝিলিক দিয়ে উঠল এলিজাবেথের মুখাব্যয়। সে এক লাফে বিছানায় পড়ল। ফোনটা অবহেলায় ছুঁড়ে দিয়ে মুখ গুজে হাঁটু তুলে নাচতে লাগলো আনন্দে। ঠিক তখনই আবারও ধ্যান ভাঙে এক মেসেজের শব্দে। ফোন হাতে নিয়ে দেখতে পেল রিচার্ড একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। প্লে করতে অভ্যন্তরে যেন তরঙ্গ বয়ে গেল। হোয়াটসঅ্যাপ মাই গার্ল। রিচার্ডের সেই ভারী গুরুগম্ভীর হাস্কি স্বর। এলিজাবেথের কাছে এই কণ্ঠের নিজস্ব এক ওজন আছে। মাতাল করা রেশ মেখে থাকে প্রতিটা শব্দে। কেমন কেমন যেন অনুভূত হয় যখন রিচার্ড এই টোনে কথা বলে। লোকটার সব কিছুতেই বিশেষ আকর্ষণ, বিশেষ করে দৃষ্টি আর কণ্ঠস্বর। নিজেকে ধাতস্থ করে এলিজাবেথ কয়েকবার গলা খাকারি দিল। চেষ্টা করল রিচার্ডের টোনে কথা বলার। তারপর সেও একই ভঙ্গিতে একটা ভয়েস পাঠালো, হোয়াটসঅ্যাপ ড্যাডি। রিচার্ড ফিসলে হাসল। আর কোনো জবাব না দিয়ে আবারও মিটিংয়ের ফাইলগুলোর পাতায় চোখ বোলাতে লাগল। এদিকে এলিজাবেথ উঠে বসল। মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো হাজার প্রশ্ন। একটু ভেবে এলিজাবেথ আবারও রিচার্ডকে মেসেজ পাঠালো, হোয়াটস ইউর ফেভারিট হবি মিস্টার কায়নাত? রিচার্ড কাজের ভেতর থাকা অবস্থাতেও এক মুহূর্ত দেরি না করে লিখল, স্টকিং। এলিজাবেথ চুপচাপ উঠে দাঁড়ালো। কেবিনেটের ভেতর তন্ন তন্ন করে খুঁজে বের করলো একটা অফ শোল্ডার রেড সিল্ক ভেলভেট গাউন।
দরজাটা ভেতর থেকে টেনে বন্ধ করে ধীরে ধীরে গা থেকে শাড়িটা খুলে মেসেজ পাঠালো, ও আই অ্যাম চেঞ্জিং। সাথে সাথে উত্তর এলো, আই অ্যাম ওয়াচিং। ল্যাপটপের স্ক্রিনের দিকে চেয়ে না দেখেই টাইপ করলো রিচার্ড। স্ক্রিনের ওপর থেকে তার দৃষ্টি এক মুহূর্তের জন্য সরে না। এলিজাবেথ ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো দেয়ালের কোণের সিসিটিভি ক্যামেরার দিকে। যা আন্দাজ করেছিল তাই। এই অদৃশ্য লোকটা আর কেউ নয়, রিচার্ড কায়নাত। সে যেখানেই থাকুক সারাক্ষণ নজরে রাখে এলিজাবেথকে। দুজন আলাদা শহরে থাকলেও এক মুহূর্তের জন্য তার দৃষ্টি সরে না এলিজাবেথের দিক থেকে। এলিজাবেথ জানে যদি সে অন্য কারো সঙ্গে কথা বলে রিচার্ড কায়নাতের তা অজানা থাকবে না। আর এলিজাবেথ এটাও জানে রিচার্ড তা জানতে পারলে এত ঠান্ডা থাকবে এমনটা ভাবাই ভুল। কুটিল হাসি ফুটল এলিজাবেথের ঠোঁটে। ফোনের প্লেলিস্ট থেকে একটা গান ছেড়ে দিল। এবার ধীরে ধীরে নিঃশব্দে ব্লাউজের হুকগুলো খুলতে শুরু করলো। হি ইজ এ স্টকার উইথ এ গান। আই নো ইউ টোল্ড মি আই শুড স্টে অ্যাওয়ে। আই নো ইউ সেড হি ইজ জাস্ট এ ডগ অ্যাস্টে। He is a bad boy with a tainted heart, and even I know this ain't smart. But mama, I am in love with a criminal, and this type of love is not rational. It's physical, mama. Please don't. এলিজাবেথ গানের সঙ্গে ঠোঁট মেলাতে থাকে আর ড্রেস চেঞ্জ করতে থাকে। অন্যদিকে রিচার্ড ঘেমে একাকার। যতটা সম্ভব নিজেকে শক্ত করে রাখতে চায়, কিন্তু শেষ পর্যন্ত আর না পেরে ল্যাপটপটা বন্ধ করে দেয়। সে খুব ভালো করেই বুঝতে পারে তার বউ তাকে ধরে ফেলেছে। আগেরবার এলিজাবেথ যে খেলাটা খেলেছিল এবার রিচার্ডও ঠিক তেমনটাই করতে চেয়েছিল। তবে এখন বউ তার জন্য মারাত্মক ডেঞ্জারাস। এলিজাবেথ নিজের কাজে নিজেই হতবাক হয়ে পড়ে। লজ্জা লাগে তার। নিজেও আর পারল না, চলে যায় ওয়াশরুমে। এখানে কোনো ক্যামেরা নেই। ভেতরে গিয়ে ফিক করে হেসে দেয় এলিজাবেথ। তবে হঠাৎ মনে পড়ে সেদিনের কথা। মনে পড়তেই আড়ষ্টতায় ঘিরে ধরে তাকে। সেদিনের পর পরের দিন সকালে রিচার্ড জানায় সে ভিয়েতনামে যাবে। এলিজাবেথের মন খারাপ হলেও সে প্রকাশ করেনি। বিকেলে এলিজাবেথ লনে গিয়েছিল। তাকে লনের দিকে আসতে দেখেই সকল গার্ডরা সরে গিয়েছিল। সেই বিষণ্ণ বিকেলে নিজেকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়েছিল এলিজাবেথ। ঘাসের উপর শুয়ে সকল কিছুর হিসেব মেলাচ্ছিল। অকস্মাৎ ম্যানশন প্রাঙ্গণের আকাশে একটা হেলিকপ্টারের দেখা মেলে। হঠাৎ হেলিকপ্টার থেকে পড়ে যায় একটা প্যারাশুট কালো একটা বক্সের সাথে। মাটি থেকে কিছু উপরে থাকতে বাক্সটা ব্লাস্ট হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলিজাবেথ। হঠাৎই অনুভব করে ঝরা পাতার মতো তার শরীরের উপর কিছু পড়ছে। মুহূর্তেই তার মাথা ঢাকা পড়ে যায়। চোখ খুলে শরীর ঝাড়া দিয়ে উঠে দাঁড়াতেই বিস্ময়ে হতবম্ব হয়ে যায় এলিজাবেথ। লনের সবুজ ঘাস ঢাকা পড়ে গেছে টাকার নিচে। পুরো বিস্তৃত জায়গা জুড়ে শুধু টাকা আর টাকা। এলিজাবেথ চমকে খাবলে এক মুঠো টাকা তুলে নেয় হাতে। এগুলো বাংলা নোট নয়, মিশ্র নোট রয়েছে এখানে। এলিজাবেথের হাতের মুঠোতেই উঠে এসেছে কেএসডি, বিএসডি, জেওডি, সিএইচএফ এবং ইউএসডি। নোটগুলোতে চোখ বোলাতেই চমকে ওঠে এলিজাবেথ। এতগুলো দেশের টাকা এই প্রথম একসাথে দেখছে সে, তাও নিজের পায়ের নিচে। পুরো বিশ্বের সবচেয়ে মূল্যবান কারেন্সির নোট এগুলো। এলিজাবেথকে আরও অবাক করে দিয়ে উপরের দিক থেকে এবার বৃষ্টির মতো টাকা ঝরতে থাকে। এলিজাবেথ উপরের দিকে তাকাতেই দেখতে পায় হেলিকপ্টারটা ধীরে ধীরে নিচে নামছে। আর রিচার্ড ল্যান্ডিং স্কিডের উপর দাঁড়িয়ে টাকা ছুঁড়ে দিচ্ছে তার দিকে, ঠিক যেভাবে কবুতরকে ছিটিয়ে গম দেওয়া হয়। এলিজাবেথ সেদিন খুব ভালো করে বুঝতে পেরেছিল রিচার্ড কেন এসব করছিল। রিচার্ড সেদিন নিজে এলিজাবেথের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সামান্য কিছু সম্পত্তি দান করে রিচার্ড কায়নাতকে পথে বসানোর কথা চিন্তা করা এলিজাবেথের কতটা বোকামি ছিল। এলিজাবেথের বিস্মিত চোখে তাকিয়ে চোখ টিপল রিচার্ড। হঠাৎই সে অধর কোণে বাঁকা হাসি টেনে গলা ছিঁড়ে গান ধরল। হেলিকপ্টারের পাখার শব্দে স্পষ্ট শোনা না গেলেও এলিজাবেথ আন্দাজ করতে পেরেছিল রিচার্ড কি গান গাইছিল আর হাত ভরে টাকা ফেলছিল তার উপর।
লোকটা তাকে টাকা দিয়ে মুড়ে ভুল ধরিয়ে দিল গানের লিরিক্সে অনেক কিছুই বুঝিয়ে দিয়েছিল। সেদিন রাগ হয়নি এলিজাবেথের, বরং এর মাধ্যমে আরও অনুভব করেছিল রিচার্ডের নিখাদ ভালোবাসা। সেদিনের কাহিনী এখানেই শেষ হয়নি। হেলিকপ্টারটা আরেকটু নিচে নামে। হঠাৎ রিচার্ড একটা ভারী সুটকেস ছুঁড়ে ফেলে এলিজাবেথের সামনে। চোখের ইশারায় সে ইঙ্গিত করে সে যেন সেটা নেয়। এরপর শব্দের ঝড় তুলতে তুলতে উড়ে যায় হেলিকপ্টারটা। এলিজাবেথ যেন এখনও ঘোরের মধ্যে। ধীরে ধীরে এগিয়ে গিয়ে সুটকেসটা খুলতেই দ্বিতীয়বারের মতো তার চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। ডায়মন্ডের দুর্বিসহ ঝলকানিতে চোখ কুঁচকে যায়। কয়েকটা বড়সড় হিরে সরাতেই দেখা গেল বিশ্বের সবচেয়ে নামকরা ব্যাংকের সাদা সাদা ব্ল্যাঙ্ক চেক। প্রতিটাতে রিচার্ডের রাজকীয় স্বাক্ষর, যেমন ইউবিএস সুইজারল্যান্ড, ক্রেডিট সুইস সুইজারল্যান্ড, জেপি মর্গান চেস ইউএসএ, এইচএসবিসি ইউকে, গোল্ডম্যান এচক্যাশ ইউএসএ। সেই সাথে ছিল ড্রাগন গ্রুপের সমস্ত ডকুমেন্টস। আর সবচেয়ে নিচে সোনালি খামে একটা চিঠি রাখা। সেখানে মোটা অক্ষরে লেখা ছিল, সময়, সেটা আমি কিনে ভেঙে খাই। তুই শুধু টাকা উড়াবি ঠিক যেমন মরুভূমিতে ধুলো উড়ে যায়। কামানোর চিন্তা, হিসাবের চিন্তা সব আমার। শুধু কুত্তার মতো বিশ্বাসঘাতকতা করবি না। রিচার্ড কায়নাত যেমন তোমার লাশের খাটিয়া কাঁধে তোলার অধিকার অর্জন করেছে, তেমনি তোমাকে ভালো রাখার দায়ও নিজের হাতে নিয়েছে। আমি আমার সমস্ত অর্পণ করেছি তোমার পদতলে। এখন তোমার পালা বিশ্বস্ততার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। সবশেষে অশ্লীল অথচ গর্বিত ইংরেজি বাক্য, আই অ্যাম দ্য রাথলেস ট্রিলিয়নিয়ার ইউ কান্ট ইভেন ড্রিম অফ। মানি টক্স বেবি, মানি টক্স। রিচার্ড নিজের ডেস্কে বসে ফাইলগুলোতে চোখ বুলাচ্ছিল। হঠাৎ করেই বাইরে থেকে ভেসে এলো চিৎকার চেঁচামেচি, মেয়েলি কণ্ঠস্বর। এটা অস্বাভাবিক। 18 তলার এই অফিসে কোনো নারী কর্মচারী নেই, কেবল পুরুষেরা। ভ্রুকুচকে রিচার্ড দ্রুত মনিটরের সিসিটিভি ফুটেজে চোখ রাখে। দেখে লারা একজন গার্ডের সাথে ধস্তাধস্তি করছে। বিধ্বস্ত, ভীত, অগোছালো লাগছে লারাকে। রিচার্ড ইন্টারকমে গার্ডকে নির্দেশ দিল তাকে ভেতরে আসতে দেওয়ার। লারা যেন হুড়মুড় করে ঢুকে পড়ল রিচার্ডের কেবিনে। রিচার্ড লারাকে দেখেও না দেখার ভান করে মন দিয়ে ফাইল গোছাতে থাকে। লারা থমকে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে এসে ডেস্কের সামনে দাঁড়ায়। চোখে মুখে কান্নার ছাপ, গলায় জমাট বাঁধা বিষাদ। শব্দেরা বারবার থমকে যাচ্ছে কণ্ঠে। শেষমেশ কোনোভাবে নিজেকে সামলে নিয়ে ফিসফিসিয়ে ডাকে, রিড। রিচার্ড একটুও তাকায় না। কণ্ঠে কঠোরতা এনে বলল, কলমি মিস্টার কায়নাত। লারা ঠোঁট কামড়ে এক ফোঁটা হাসি ঝরায়, তবে তাতে কোনো আলো নেই। চোখে ঘন ছায়া জমে আছে। এক টুকরো নিঃশ্বাসে ভাঙা ভাঙা গলায় বলে ওঠে, পৃথিবীর সবচেয়ে সুন্দর আর কোমল অনুভূতি হলো কারো প্রেমে পড়া। আর সবচেয়ে কুৎসিত অনুভূতি হলো সেই মানুষটার ভালোবাসা না পাওয়া। রিচার্ড তখনও মাথা তুলল না। শীতল গলায় বলল, অনুভূতিকে সামলে রাখতে শিখলে জীবন সহজ হয়। যেখানে ভালোবাসা নেই সেখানে প্রত্যাশা রাখাটা বোকামি। লারার চোখে জমে থাকা কান্না চকচক করে ওঠে। প্রাণহীন স্বরে বলল, ভুল করে ভালোবেসেছিলাম। সেই ভুলের মাসুল আজও নিজের মনকেই দিয়ে যাচ্ছি। রিচার্ড কোনো জবাব দিল না। লারা নিজেই বলল, আমি হার মানলে আমার গল্পটা এখানেই শেষ। চোখ তুলল রিচার্ড। নীরের ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, হোয়াই ডু ইউ লাভ মি? বিকজ ইউ আর দ্য মোস্ট হ্যান্ডসাম অ্যান্ড রিচেস্ট ম্যান আই হ্যাভ এভার সিন। দৃষ্টি তৎক্ষণাৎ ফিরিয়ে নিল রিচার্ড। তাই ঠিক করে হাতে থাকা রোলেক্সের ঘড়িতে সময় দেখে জলদগম্ভীর গলায় বলল, মুভ অন লারা, মুভ অন। হঠাৎই তাচ্ছিল্যের হাসি ঝরিয়ে উঠল লারা। হাসতে হাসতে চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তবুও থামল না তার হাসি। ধ্বংসযজ্ঞ আর পাপাচারের অন্তহীন মরুভূমিতে নিমজ্জিত হয়ে আছে নিঃস্ব। হাসি থামিয়ে রিচার্ডের চোখে চোখ রেখে ফিসফিস করল, তুমি তো আমার হবেই না। তাহলে যে আমার ছিল তাকে কেন কেড়ে নিলে রিত?
তোমাকে ভালোবেসে আমি এমন কোনো পাপ করেছিলাম যে আমাকে নিঃস্ব করে দিলে? রিচার্ড উঠে দাঁড়ালো। এবার পূর্ণ দৃষ্টিতে দেখল লারাকে। মাটিতে লেপ্টে থাকা পোশাক আর ভগ্ন কণ্ঠস্বরই বলে দিচ্ছিল লারা ভেতরে ভেতরে ভেঙে পড়েছে। রিচার্ড বুঝতে পারে লারা এই মুহূর্তে কোথা থেকে এসেছে। একটা দীর্ঘ ভারী নিঃশ্বাস ফেলল রিচার্ড। টান টান হয়ে দাঁড়িয়ে নিস্তরঙ্গ কণ্ঠে বলল, তাকে তোমার আগেই সতর্ক করা উচিত ছিল লারা। রিচার্ড কায়নাতের অস্তিত্ব যারা মুছে দিতে চায় তাদের অস্তিত্ব সে রাখে না। লারা হেসে উঠল। হাসির ফাঁকে চোখের জল মুছে উদ্ভাসিত দৃষ্টিতে তাকালো রিচার্ডের দিকে। ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে বলল, কখনো কখনো খুব ইচ্ছে করে পরিণীতার মতো জিজ্ঞেস করি, আমায় ভালোবাসলে না কেন রিত? অন্যের স্বামীকে ভালোবাসা নিন্দনীয় কাজ। লারা ক্ষীণ হাসি হেসে বলল, ভালোবাসায় সবাই মহৎ হতে চায়, আত্মত্যাগের গল্প পড়ে। কিন্তু খারাপ কয়জন হয়? আমি হয়েছি, স্বেচ্ছায় হয়েছি। নিজের সমস্ত ইমেজ পুড়িয়ে দিয়েছি শুধু তোমাকে ভালোবাসার জন্য। আর সেই লোকটা তুমি রিত। তবুও বুঝলে না আমায়। ইতালিতে আমার সাম্রাজ্য ছেড়ে ছুটে এসেছিলাম শুধুমাত্র তোমার জন্য। রানী না হয়ে দাসী হয়ে হলেও ঠাঁই চেয়েছিলাম তোমার চরণে। তবে তুমি যতটা দিয়ে গেলাম ততটাই এড়িয়ে গেলে। রিচার্ড তপ্ত শ্বাস ফেলে কিছু বলতে যাবে তার আগেই লারা ধপ করে মেঝেতে বসে পড়ে। অঝরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, জানি না কোথায় যাব, কি করব, কোথায় গেলে মনের ভেতর হওয়া এই বৃষ্টির যন্ত্রণা মুছে ফেলতে পারবো। কাউকে বোঝাতে পারছি না আমি ভালো নেই। এত কষ্ট, এত যন্ত্রণা নিতে পারছি না। এবার আমায় পথ দেখাও রিত, না হলে ধৈর্য এনে দাও, আমি ভেঙে পড়ছি। রিচার্ড ক্লান্ত পায়ে এগিয়ে যায়। নারী তার কাছে বরাবরই ছিল বিধ্বংসী। তাদের কান্না বিষের মতো ছড়িয়ে যায় তার স্নায়ুতে। অথচ এক লাস্যময়ী প্রেমে পড়ে তার সেই ধারণা ভেঙেছে। শক্ত হৃদয়ে জমাট বাঁধা সুপ্ত অনুভূতিগুলো আজ যেন ছুটে আসছে তাণ্ডব হয়ে। পৈশাচিক মস্তিষ্ক যতই চাইছে সেই অনুভূতিগুলোকে অস্বীকার করতে, তারা ততই দপদপ করে জ্বলছে তার ভেতরে। তামাকের মতো মনও মাঝে মধ্যে ঝড় তোলে। আবার সেই ঝড় ফিরে আসে সেই নারীর কাছেই। তীক্ষ্ণ গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের মতো তার মস্তিষ্ক আজও মানতে নারাজ এই দুর্বলতাকে। আত্মসমর্পণ করতে চায়নি, অথচ তবুও শেষ পর্যন্ত সে হার মানে। নারী আর তার কাছে বিষ নয়, নারীর কান্না এখন তার ভেতরটা পোড়ায়। লারার অশ্রু দেখে আজ তার মনেও জন্ম নিয়েছে এক ফোঁটা অনুশোচনা। রিচার্ড গিয়ে বসে লারার সামনে। চেনা কঠোরতার বদলে কণ্ঠে ফুটে ওঠে এক গভীর খাদ। ধীরস্বরে বলল, লারা ওঠো, আমি তোমায় ছুতে চাইছি না। লারা বিহ্বলিত দৃষ্টিতে তাকায় রিচার্ডের দিকে। রিচার্ডের মুখে নেই কোনো গর্জন, নেই কোনো রূঢ়তা। স্রেফ কঠিন নিরেট স্বরে বলল, আমি আমার স্ত্রী এলিজাবেথ এমরা এরিনকে খুব ভালোবাসি। আই অ্যাম ম্যাডলি ইন লাভ উইথ হার। তাকে ছাড়া আর কোনো নারীর জন্য আমার হৃদয়ে কোনো জায়গা নেই। আমাকে ক্ষমা করো লারা। কেন আমি নয় এলিজাবেথই? রিচার্ড শান্ত অথচ দৃঢ়কণ্ঠে বলল, এই সংক্ষিপ্ত জীবন আমার এক নারীর দিকেই তাকিয়েছিল। চাইনি, তবু আমার দৃষ্টি সেখানেই থমকে গিয়েছিল। সে আর কেউ নয়, সে আমার স্ত্রী। তার মতো রূপ আর কারোরই নেই, না ছিল কখনো, না হবে। হয়তো একদিন জন্মাবে তারই গর্ভে। আমাদের ভালোবাসার মিশেলে ফুটে উঠবে এক ফুল। সে হবে এই পৃথিবীর দ্বিতীয় সর্বোত্তম সুন্দরী। লারা কিছুক্ষণ নিঃশব্দে তাকিয়ে রইল রিচার্ডের দিকে। সে আর কি বলবে? কিছু বলার থেকেও যেন নীরবতাই ছিল যথার্থ। কান্নাগুলো গিলে নিয়ে ধীরে ধীরে উঠল লারা। সঙ্গে উঠল রিচার্ডও। জোর করে হাসি টেনে লারা বলল, ডোন্ট ওয়ারি রিত। আশা করি আমার ছায়া তোমাদের মাঝে ফাটল আনবে না। আমি এখন বুঝতে পারি হারানোর মানে কি। ভালো থেকো। রিচার্ড সৌজন্যমূলক হাসিতে মাথা নেড়ে সাড়া দিল। দুজনেই একসাথে বেরিয়ে এলো কেবিন থেকে। রিচার্ডের মিটিং শুরু হবে এখনই। কনফারেন্স রুমের সামনে দাঁড়িয়ে লারা একগাল হাসি ছড়িয়ে বলল,
লাভার্স হতে না পারি, বন্ধু তো হতে পারি। রিচার্ড হাতে হাত মেলালো না, কেবল বলল, হোয়াই নট। লারার বুকের ভেতর হালকা একটা চাপা কষ্ট জমে উঠল। রিচার্ডের চোখ হঠাৎই সরে গেল সামনের দিকে। ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি। রিচার্ড এবার হাত বাড়ালো। লারা চমকে উঠল, তবুও হেসে বলল, থ্যাঙ্কস হ্যান্ডসাম। বলেই হাত মেলাতে যাবে, তখনই দূর থেকে ভেসে এলো এক তীব্র চিৎকার, শাট আপ, হি ইজ মাইন। লুইস ভিউটনের হিলের শব্দে ক্রিং ক্রিং করে এগিয়ে আসে এলিজাবেথ। তার চলনে ছিল এক রহস্যময় অনবদ্য আভা, যেন প্রতিটা পদক্ষেপেই সময় থমকে যাচ্ছিল। সরাসরি রিচার্ডের কবজির মধ্যে হাত ঢুকিয়ে গা ঘেঁষে দাঁড়ায় এলিজাবেথ। লারা কিছুটা অবাক হয়ে তাকালো। রিচার্ড মাথা ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল। এলিজাবেথ লারার বাড়িয়ে দেওয়া হাতের দিকে চোখ মেলালো। অতপর অকারণেই নাকমুখ কুঁচকে গিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, মাই ফিট ইজ হার্ট হানি। রিচার্ড গালের ভেতর জিভ ঘুরিয়ে হাসি চাপা রেখে এলিজাবেথের সামনে বসে পড়ল। সমস্ত উপস্থিতির চোখে ভরা বিস্ময়। একে অপরকে অবিশ্বাসের দৃষ্টিতে দেখছে। তাদের কাজের হাত থমকে যায়। আকাশ থেকে চাঁদ ধসে পড়ার মতো চমকপ্রদ হয়ে আছে তাদের আখিদয়। লারা অবাক দৃষ্টিতে দেখল রিচার্ড কি নিদারুণভাবে এলিজাবেথের পা থেকে হিল খুলে হাতে নিয়ে এলিজাবেথকে কাঁধে তুলে নিল। রিচার্ড সোজা হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। তখনই লক্ষ্য করল সকল এমপ্লয়ি তাদের দিকে তাকিয়ে আছে। রিচার্ড এলিজাবেথের দিকে তাকায়। এলিজাবেথের কাঁধ উন্মুক্ত হয়ে যাওয়ার দৃশ্য দেখল। সঙ্গে সঙ্গে চিবুক শক্ত হয়ে গেল রিচার্ডের। এলিজাবেথকে উল্টো দিক ঘুরিয়ে আড়াল করে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে চিৎকার করে বলল, এভরিওয়ান ইজ ফায়ার, আই ডোন্ট ওয়ানা সি এনিওয়ান ইন মাই অফিস। বলেই রিচার্ড হনহনিয়ে চলে যায়। লারা সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে যেন এক নিঃসীম দূরত্ব ছিল। রিচার্ডের কাঁধে এলিজাবেথ। রিচার্ডের হাত শক্ত করে পেঁচিয়ে ধরে রেখেছে এলিজাবেথের কোমর। সবাই দেখল, অনুভব করল। তারা আর দাঁড়ালো না লারাও। কষ্টের পাহাড় সযত্নে বুকে লুকিয়ে আলগোছে বেরিয়ে গেল সে। এদিকে সকল এমপ্লয়ীদের মুখে ভয়ার হতাশার ছাপ। তাদের এক ঝলক দৃষ্টি আজ তাদের জীবিকা, তাদের ভরসার উৎসকেই যেন কেড়ে নিল। এলিজাবেথ পা ছুঁড়ে মারতে থাকে, অঝরে ঘুষি পড়তে থাকে রিচার্ডের পিঠে। রিচার্ডের নাকে মৌ মৌ পোড়া গন্ধ ভাসছে, আর ঠোঁটের কোণে এক বাঁকা হাসি জমে আছে। এদিকে এলিজাবেথ রাগে ফুঁসছে, অসভ্য লোক, নামান আমাকে, এগুলোই আপনার মিটিং, তাই না? রিচার্ড দুষ্টু হাসিতে ঠোঁট ভিজিয়ে রাখল। সে স্পষ্ট অনুভব করছে নিজের বইয়ের ভেতরে সেই অনল জ্বলন। কেবিনের দিকে হেঁটে যেতে যেতে রিচার্ড নরম অথচ তীক্ষ্ণ স্বরে বলল, ডোন্ট ওয়ারি রেড, আই অ্যাম নট লোকাল বাস। ইঞ্জিন গরম না হলে গাড়ি চলে না, তেমনি আমি আকর্ষিত হই কেবল একজনেরই প্রতি, আর তার ছোঁয়াই আমার ভেতরে উত্তাপ ছড়িয়ে দেয়, আর পুরো পৃথিবী থেমে যায় শুধু তার একটিমাত্র উপস্থিতিতে। কিন্তু রিচার্ডের এই প্রেমময় দর্শনও এলিজাবেথের ক্রোধ প্রশমিত করতে ব্যর্থ হলো। সেই মুহূর্তে রিচার্ডের ফোন বেজে উঠল। রাশিয়া থেকে কল আসার কথা। রিচার্ড আর দেরি করল না, এলিজাবেথকে কাঁধ থেকে নামিয়ে দিল। ওর হিল জোড়া এনে পায়ের কাছে রেখে কানে ফোন তুলে একটু সাইডে সরে গেল। এলিজাবেথ দ্রুত হিল পরে নিল। কৌতূহলী চোখে আশেপাশে তাকাতে লাগল। আজ প্রথমবার রিচার্ডের অফিসে এসেছে সে। ভেতরের লাক্সারিয়াস সাজসজ্জা দেখে খানিকটা মুগ্ধ হলো। তবে মুগ্ধতার মাঝেও চোখে পড়ল এখানেও সেই সিগনেচার রং কালো। সব কিছুতেই ঢেকে আছে এক গাঢ় গভীর কালো। হেই বিউটিফুল লেডি, হু আর ইউ? এলিজাবেথ চমকে পেছনে তাকালো। দেখতে পেল কয়েকজন সাহেব টাইপের লোক এগিয়ে আসছে। এলিজাবেথ তাড়াতাড়ি চুলগুলো সামনের দিকে এনে কাঁধে ছড়িয়ে ঢেকে দাঁড়িয়ে পড়ল। শরীরটাও আটসাট করে রাখল। লোকগুলোর দৃষ্টিতে একটা অদ্ভুত অস্বস্তি আছে। ভালো ঠেকছে না তার কাছে। ওরা রিচার্ডের বিজনেস পার্টনার। কাতার থেকে এসেছে আজকের মিটিংয়ে যোগ দেওয়ার জন্য।
লোকগুলো এলিজাবেথের কাছে এসে দাঁড়ায়, নানান রকম প্রশ্ন ছুড়ে দিতে থাকে একের পর এক। এলিজাবেথের চোখ আকুল হয়ে রিচার্ডকে খুঁজছে, কিন্তু রিচার্ড আশেপাশে নেই। চারদিক থেকে প্রশ্নের ঝাপটা এলিজাবেথকে অস্থির করে তুলছে। সে শুধু আইটাই করছে, মাঝে মাঝে জোর করে হেসে মাথা দোলাচ্ছে। ফোন কেটে রিচার্ড এগিয়ে এলো। হঠাৎই দূর থেকে এলিজাবেথকে দেখতে পায় রিচার্ড। এলিজাবেথ হাসছে লোকগুলোর সঙ্গে, তবে তার হাসিতে স্পষ্ট অস্বস্তির ছায়া। মুহূর্তে রিচার্ডের চোয়াল শক্ত হয়ে উঠল, যেন কোনো অশুভ অভিশাপের অদৃশ্য ছায়া নেমে এলো তার চোখে মুখে। আই অ্যাম সো টায়ার্ড, সো অনলি 3 রাউন্ডস ফর টুডে, ওকে ওয়াইফি। বলেই এগিয়ে গেল রিচার্ড। হেয়ার কাটের জন্য স্পেশাল ফোর্সের প্রশিক্ষিত যোদ্ধার মতো লাগছে। এলিজাবেথ চমকে তাকালো। রিচার্ডের এই নতুন রূপ তাকে আরও গভীরভাবে আকর্ষণ করে। দৃষ্টি বারবার টেনে নিতে থাকলেও রিচার্ডের কথায় লজ্জায় সারা শরীর শিউরে উঠল এলিজাবেথের। রিচার্ড এসে গা থেকে কোট খুলে এলিজাবেথের কাঁধে জড়িয়ে দিয়ে কোমরে হাত পেঁচিয়ে দাঁড়ালো এলিজাবেথের পাশে। চারপাশের লোকগুলোর চোখে মুখে বিস্ময়ের রেখা। একজন সাহস করে প্রশ্ন করল, হু ইজ শি মিস্টার কায়নাত? রিচার্ড কোমরের টানটা বাড়িয়ে এলিজাবেথকে আরও কাছে টেনে নিল। আন্তরিক এক হাসি ছড়িয়ে বলল, মাই ওয়াইফ। বলতে না বলতেই যেন ম্লান হয়ে গেল তাদের মুখাব্যয়। একজন কৃপণ হাসি নিয়ে এলিজাবেথের দিকে হাত বাড়াতেই রিচার্ডের গর্জন ছড়িয়ে পড়ল, ডোন্ট টাচ হার, আই উইল মেক ইউর উইশ ইউ আর নেভার বর্ন। লোকটা থতমত খেয়ে গেল রিচার্ডের হঠাৎ স্ফুলিঙ্গ ছড়ানো রোষ দেখে। আর ঠিক সেই মুহূর্তে সেই স্ফুলিঙ্গে কেরোসিন ঢালার উদ্দেশ্যে এলিজাবেথ কুটিল হাসি দিয়ে কাউকে উদ্দেশ্য করে বলে উঠল, ইউ লুক সো হ্যান্ডসাম মিস্টার। রিচার্ডের চোয়াল মটমট করে উঠল। সে চোখ বন্ধ করে মাথা উঁচু করে দুই পাশে ঘাড় ঘুরিয়ে কঠোর সংযমে রাখার ব্যর্থ চেষ্টা করল। শেষমেশ রাগের আজ সহ্য করতে না পেরে কঠিন করে চেপে ধরল এলিজাবেথের হাত। ওয়াইফি, লেটস গো হোম। বেডরুম আমাদের ডাকছে, ইউ নিড পানিশমেন্ট। বলেই রিচার্ড এলিজাবেথকে টেনে নিয়ে গেল কেবিনের দিকে। পেছন থেকে মিটিংয়ের কথা তুলতেই রিচার্ড শক্ত গলায় ছুড়ে দিল, ক্যান্সেল। তারপর শব্দ করে কেবিনের দরজা বন্ধ করে দিল। টেনে হিস্ট্রে ছুঁড়ে ফেলল কাউচে। সিট দ্বারা গুড়িয়ে যাওয়ার মতো ধাক্কায় শরীরটা মোচড় দিয়ে উঠল এলিজাবেথের। চোখের পাতা না ফেলতেই রিচার্ড ঝাঁপিয়ে পড়ল। হাঁটু ঠেকিয়ে উড়ুতে চেপে ধরল অন্য হাতে চোয়াল এমনভাবে যেন হাড় ফেটে যাবে। সমুদ্রের নীলাদ্রি রক্তিম রঙে রঞ্জিত, কর্ধে মটমট করতে থাকে চোয়ালের নিঃশ্বাসেরও আগুন। নিস্তব্ধ কেবিনে কেবল তার রাগের শব্দই শোনা যায়। রিচার্ড গভীর জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র জন্তুর মতো গর্জন তুলল, এই আল্লাহর বান্দি, বল তুই কার? এলিজাবেথের ঠোঁট কাঁপছে, চোখ ছলছল করছে, তবুও মুখ খুলছে না। কুত্তার বাচ্চা, বল তুই কার? উত্তর আসে না। এই নীরবতা যেন আগুনে ঘি ঢালে রিচার্ডের ভেতর। হঠাৎই পকেট থেকে রিভলভারটা বের করে ঠান্ডা ধাতব নল ঠেলে ঢুকিয়ে দিল এলিজাবেথের মুখে। গভীরে, আরও গভীরে। গর্জে উঠল পুনরায়, বল। এলিজাবেথের চোখ পিঠের দিকে উল্টে যায়। ঘেন্নার ভয় মিশে বমি উঠে আসে। নিঃশ্বাস নিতে পারছে না, গলা শুকিয়ে কাঠ। শব্দহীন ফিসফিস করে বলল, আপনার। রিচার্ডের মুখে বিকৃত তৃপ্তি, তাতে কোমলতা নেই, আছে কেবল দখলের উন্মাদনা। থুতু গিলে চিবিয়ে চিবিয়ে বলল, তুই রিচার্ড কায়নাতের। তোর প্রতিটা শ্বাস, প্রতিটা তিল আমার নামে লেখা। যে সৌন্দর্য শুধু আমার দেখার কথা, তা অন্য কাউকে দেখানোর কথা চিন্তা করিস কি করে? কে দিয়েছিল সাহস তোকে এই ড্রেস পরে বাইরে আসার? রিচার্ড রাগে গিজগিজ করতে করতে রিভলভারটা ওর মুখ থেকে বের করে নিয়ে ছুঁড়ে মারল পাশে। সোজা হয়ে দাঁড়িয়ে উল্টো ঘুরে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে থাকে। এলিজাবেথ ধপ করে উঠে বসে দুই হাতে মুখ চেপে ধরে। ঘৃণায় পোড়া দৃষ্টিতে তাকিয়ে বলল, কেবিনেটে থাকা সব ড্রেস আপনার নিজের হাতে কেনা ছিল। রিচার্ড ঘূর্ণির মতো ঘুরে দাঁড়ায়।
আগুন ছোঁয়া পায়ে এগিয়ে এসে এক ঝটকায় কণ্ঠনালী চেপে ধরে। রুক্ষ গলায় ফিসফিসিয়ে বলল, হ্যাঁ আমার কেনা ছিল, শুধু আমি দেখব বলে। আমি ছাড়া আর কোনো পুরুষ তোকে দেখুক সেটা আমি সহ্য করব না। আমার লাগছে। লাগছে? বিদ্রূপে ফেটে পড়ে রিচার্ড। ও সরি বেবি গার্ল। অথরের কোণে এক টুকরো বাঁকা হাসি ফোটে। রিচার্ড সোজা হয়ে দাঁড়িয়ে লম্বা পা ফেলে এগিয়ে যায় ডেস্কের দিকে। ড্রয়ার খুলে সিগারেট বের করে। লাইটার জ্বালিয়ে ধোঁয়া ছাড়ে ধীরে ধীরে এগিয়ে আসে এলিজাবেথের দিকে। রিচার্ড কায়নাতকে আবারও তার স্বরূপে ফিরিয়ে আনার মাসুল আপনাকে গুনতেই হবে মিসেস কায়নাত। ভেতরটা কেঁপে ওঠে এলিজাবেথের। কণ্ঠনালী থরথর করে কাঁপতে থাকে। নিজেকে গুটিয়ে নেয় কাউচের কোণে। কম্পিত গলায় বলে, এগোবেন না। কি করতে চাইছেন আপনি? রিচার্ডের ঠোঁটে ঠান্ডা হাসি। নীরের ঠান্ডা স্বরে বলে, নাথিং, জাস্ট এ লিটল পানিশমেন্ট মাই লাভলি ওয়াইফি। নিঃশব্দে এগিয়ে আসে রিচার্ড একটা বিষাক্ত ছায়ার মতো। এলিজাবেথ শরীর জুড়ে গড়িয়ে পড়েছে কাউচে নিস্তেজ নিঃস্ব হয়ে। রিচার্ড ওর গায়ের উপর ঝুঁকে ফিসফিসিয়ে বলল, নাথিং হার্মফুল ওয়াইফি, জাস্ট লিটল এ হেল্প ফর ইউ উইথ লাভ। সঙ্গে সঙ্গে জ্বলন্ত সিগারেটটা ঠেসে ধরে ওর নগ্ন কাঁধে। ছ্যাঁকা শব্দে ফুটে ওঠে চামড়ার গন্ধ। মাংসের ভেতর গেঁথে যায় আগুন। এলিজাবেথ গলা ফাটিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু মুখের উপর চেপে ধরা রিচার্ডের হাত সব কিছু গ্রাস করে নেয়। ওর পা দুটো ছুটে ছুটে ধাক্কা মারে বাতাসে, কিন্তু নিষ্ফল, অসহায়। এক পৈশাচিক আনন্দে ডুবে আছে রিচার্ড। মুখ বিকৃত, চোখে তীব্র হিংস্রতা। হঠাৎই আরেকটা চাপ বাঁ কাঁধে এবার। ফোসকা পড়ে দগ্ধ হয়ে উঠল কোমল ত্বক। এলিজাবেথের চোখ দুটো ফেটে যায় নিঃশব্দ কান্নায়। গালে গড়িয়ে পড়ে পুড়ে যাওয়া চোখের জল। রিচার্ডের সেই গা ছমছমে সমুদ্রনীল চোখে ছায়া ফেলে নরকের আগুন। রিচার্ড সিগারেটটা চেপে ধরে রাখে দাঁতে দাঁত চেপে, যেন প্রতিটা সেকেন্ডে ছিঁড়ে ছিঁড়ে দগ্ধ করতে চায় এই অবাধ্য নারীকে। এলিজাবেথের নরম দেহ একটু পরপর ঝাঁকিয়ে উঠছে। নিঃশ্বাস ভারী হয়ে কেঁপে উঠছে কণ্ঠ। অসাড় হয়ে আসে শরীর তীব্র বেদনায়। প্রতিটা নীরব গোঙানি কণ্ঠরুদ্ধ যন্ত্রণার সুর হয়ে ভেসে আসে বাতাসে। ঘরটা যেন হয়ে ওঠে এক ভয়াল অত্যাচার কক্ষ। নিস্তব্ধতা ভেঙে কেবল ভেতর থেকে ফুঁসে উঠছে নিপীড়নের বিকারগ্রস্ত স্তব্ধ রাগ। রিচার্ড আচমকাই থেমে যায়। জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় পাশে। এলিজাবেথের কাঁধে ধোঁয়া উঠছে। জ্বলন্ত চামড়ার গন্ধে ভারী হয়ে আছে বাতাস। এলিজাবেথ তখনও নিঃশ্বাস ফেলছে ছেঁড়া ছেঁড়া ভাবে। শরীরের প্রতিটা রন্ধ্রে যেন ভয় জমে আছে। হঠাৎই রিচার্ড ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, যেন কিছুই হয়নি। অদ্ভুত ঠান্ডা ভাব তার চোখে। পায়ের নিচে পড়ে থাকা সিগারেটটা নিভে ছড়িয়ে থাকে কার্পেটে। আই হেট দিস সাইলেন্স রেড। তোমার চুপ থাকা আমাকে পাগল করে তোলে। এলিজাবেথ কিছু বলতে পারে না, গলা শুকিয়ে কাঠ, ঠোঁট কাঁপছে অনবরত। কিন্তু আওয়াজ নেই। ওর সারা শরীরটা এক একটা কাঁপুনিতে সেধিয়ে যাচ্ছে কাউচে। রিচার্ড ধীরে ধীরে ওর মুখের খুব কাছে এসে দাঁড়ায়। দুই আঙ্গুলে এলিজাবেথের থুতুনিটা তোলে। ওর মুখের দিকে চেয়ে হেসে ওঠে। তুমি জানো না আমি কিভাবে ভালোবাসি। তুমি শুধু আমার, যতক্ষণ না আমি ভেঙে ফেলি তোমায়। আর কখনো এমন ভুল করবে না, ওকে? এক ফোঁটা জল গড়িয়ে পড়ল রিচার্ডের হাতে, তপ্ত শিলার উপর পড়া শিশির বিন্দুর মতো। সেই এক ফোঁটা অশ্রুর মধ্যে যেন ছটফট করছিল স্ফটিক আগুন। আর তাই বিস্ফোরিত হয়ে নেমে এলো ঝড়ের বর্ষণে। রিচার্ড ধীরে ধীরে ফিরতে থাকে সজ্ঞানে। চেতনালয়ে হঠাৎ আলো জ্বলে ওঠে। চোখ তুলে তাকায় সামনের ভেজা আঁখি পল্লবের দিকে। একসময় যার মুখাবয়বে ছিল সৌন্দর্যের দীপ্তি, এখন তা বিধ্বস্ত, ধূলিমলিন। রিচার্ডের মনে বাসা বাঁধা হিংস্রতা কেমন করে যেন গলে যেতে থাকে সেই নারীর নিঃশব্দ কাতর চাহনিতে। টনক নড়ে তার। মুহূর্তে এলিজাবেথকে কোলে তুলে নিয়ে নিজের ডেস্কে বসিয়ে দেয়। আচরণে আসে অস্বাভাবিকতা। মাথার চুল আঁকড়ে ধরে পায়চারি করে পুরো কেবিন জুড়ে।
নিঃশ্বাস ঘন হয়ে ওঠে, যেন প্রতিটা শ্বাসে জমে থাকা অনুশোচনা ছিঁড়ে ফেলছে কেবিনের নিস্তব্ধতা। এলিজাবেথ সমস্ত যন্ত্রণা ভুলে স্থির হয়ে তাকিয়ে থাকে রিচার্ডের এই উন্মত্ততায়। রিচার্ড ব্যাকুল হয়ে কিছু খুঁজতে থাকে। বিশাল কেবিনের ডান প্রান্তে ভারী পর্দার আড়ালে থাকা বিশ্রামের ঘরের দিকে ছুটে যায় সে। এলিজাবেথের চোখের জল থেমে যায়। কিছুক্ষণ পরই রিচার্ড ফিরে আসে হাতে বরফ আর একটা মলম নিয়ে। রিচার্ডকে দেখে এলিজাবেথের চাহনি স্থির হয়ে যায়। এই তো সেই মানুষ যে খানিক আগেই হিংস্র উন্মাদনায় সিগারেটের উল্কা ছুঁয়ে দিয়েছে তার কাঁধে। আর এখন সেই পুড়ে যাওয়া ক্ষতের উপর নিজের হাতে বরফ ঢলছে, মলম দিচ্ছে, ছটফট করছে, যেন সেই যন্ত্রণাটা রিচার্ডের শরীরেই বাজছে। উত্তেজনায় বারবার ফু দিচ্ছে পোড়া জায়গায়। রিচার্ডের ফর্সা মুখ জুড়ে ফুটে উঠেছে এক আশ্চর্য সংমিশ্রণ, উৎকণ্ঠা, অপরাধবোধ আর একরাশ অনুশোচনা। এলিজাবেথ যেন সেই ব্যথার আর্তনাদ ভুলে যায় এই উন্মাদ ভালোবাসার অব্যক্ত স্পর্শে। রিচার্ড গিজগিজে রাগে কাঁপতে কাঁপতে গিয়ে বসে পড়ল এলিজাবেথের সামনে চেয়ারটায়। হঠাৎ এক হ্যাচকায় এলিজাবেথের শরীরটা ছিটকে গেল তার দিকে। পাথরের মতো শক্ত ঠান্ডা বুকের সঙ্গে আছড়ে পড়ল এলিজাবেথ। এক মুহূর্ত সময়ও নষ্ট করল না রিচার্ড, যেন আজ তার হাতে সময় নেই, অথচ বলার মতো হাজার কিছু জমে আছে। রিচার্ড নিঃশব্দে এলিজাবেথের দুই পা নিজের উরুর দুই পাশে রেখে তার তুলতুলে শরীরটা জড়িয়ে নিল নিজের খোলসের মধ্যে। মাথাটা শক্ত করে চেপে ধরল বুকের একেবারে মাঝখানে, যেখানে হৃদস্পন্দনটা এখনও গর্জে উঠছে। এক একটা শব্দ যেন কান ফাটিয়ে দিচ্ছে। এলিজাবেথ কেঁপে উঠল। এমন করে রিচার্ড আগে কোনো দিন তাকে জড়িয়ে ধরেনি। লোকটা যেন দুই বাহুর ভেতরে একটা দুর্গ গড়ে তুলেছে, যাতে কিছুতেই ঢোকা যায় না, কিছুতেই বাইরে বেরোনো যায় না। রিচার্ডের নিঃশ্বাস এখন উন্মত্ত ঘোড়ার মতো ছুটছে, দম ফুরিয়ে এলেও থামছে না। এলিজাবেথ বুঝতে পারে না এই অস্থিরতার উৎস, তবুও ভেতরে কোথায় যেন টের পায় লোকটার পাশে থাকাটা এখন খুব দরকার। কিছু একটা পুড়ছে ভেতরে দাউ দাউ করে। রিচার্ডের হাতের বাঁধন এতটাই জোরালো হয়ে ওঠে যে হাড্ডিতে হাড্ডি লেগে মটমট শব্দ হয় কেবিনের নিস্তব্ধতায়। এভাবে তো কাউকে ধরা হয় তখনই যখন তাকে হারানোর ভয়টা ছায়ার মতো পেছন থেকে এসে জাপটে ধরে। এলিজাবেথের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, মুখ ঠেসে আছে রিচার্ডের বুকের সঙ্গে। চোখের সামনে শুধু ঘুটঘুটে অন্ধকার। অস্পষ্ট গলায় ফিসফিসিয়ে আওড়ায়, আমি নিঃশ্বাস নিতে পারছি না। রিচার্ড কিছু বলে না, তার বাঁধনে নড়চড় নেই, কেবল ঘাড়টা ঝুঁকে মাথা পড়ল এলিজাবেথের কপালে, চোখ দুটো শক্ত করে বন্ধ করা। নিঃশব্দে ফিসফিস করে একটাই কথা বলে শুধু ক্লান্ত হয়ে যাওয়া সৈনিকের মতো বলল, আরেকটু সয়ে যান, আরেকটু। শক্ত গুরুগম্ভীর কণ্ঠস্বরের পরিবর্তে বুঝি এমন বিধ্বস্ত স্বরই মানায়। এলিজাবেথ সয়ে নেয়, শ্বাসের ঘন ঘন টানে ক্ষীণ হয়ে আসে মুখাব্বয়, তবুও সয়ে নেয়। সেই সয়ে নেওয়ার ভঙ্গিমায় লেপ্টে থাকে স্বামীর বুকে। চেয়েছিল দুই হাত দিয়ে রিচার্ডকে নিঃশব্দে জড়িয়ে ধরতে নরম সংবেদী আবরণে, কিন্তু হাত পথ হারায়, সেই চেনা বাঁধন ফিরিয়ে আনে না কিছুই। উপায় না পেয়ে দুই পাশ দিয়ে কোমর ঘিরে ধরে রিচার্ডকে। দীর্ঘ সময় পর রিচার্ড আলগা করে বাঁধন, কিন্তু সেই মুহূর্তেই তার হাতের শিরায় দাপিয়ে ওঠে এক তীব্র অধিকারবোধ। হঠাৎই সেই জড়িয়ে ধরা রূপ নেয় হিংস্রতায়। রিচার্ড এক হাতে চেপে ধরে এলিজাবেথের চুল, অন্য হাতে বুকের সাথে টেনে নেয় আরও শক্ত করে। ভেতরের সমস্ত ভঙ্গুরতা, উত্তেজনা আর দুর্বোধ্যতে ছাপিয়ে ওঠে কণ্ঠে ভাঙা ক্ষতবিক্ষত স্বরে। রিচার্ড ফুঁসিয়ে ওঠে, ভালো আর লাগে না এত কেন মায়া, যত কাছে আসো মনে হয় কেবল সান্ত্বনা। ভালোবাসা তো এমন নয়, জানিয়ে খেলা নয়, তবুও মনে হয় তোমায় ছাড়া বাঁচব না যদি তুমি আমায় কাছে এসে ভালোবাসো। হাতের বাঁধন আলগা হয়। এলিজাবেথ হাঁপ ছেড়ে বাঁচতে চায়, তবে পারে না। রিচার্ড আবারও দুই হাতে চেপে ধরে ওর মুখ।
শক্ত হলেও এলিজাবেথ অনুভব করে এই হৃদয়হীন নিষ্ঠুরতার প্রতীক গ্যাংস্টার বস রিচার্ড কায়নাথের ড্রাগনের ট্যাটু খচিত শক্তপোক্ত দুটি হাত কাঁপছে। এলিজাবেথ ফ্যালফ্যাল করে চেয়ে থাকে রিচার্ডের চোখে। লোকটার আচরণ আজ ভীষণ অচেনা। সমুদ্রনীল চোখে ক্লান্তি আর সংকীর্ণতার রেখা, কিন্তু তা পড়তে ব্যর্থ হয় এলিজাবেথ। রিচার্ড তাকিয়ে থাকে অপলক দীর্ঘদৃষ্টিতে, যেন যুগ যুগ পর ফিরে পাওয়া কারো খোঁজ। অতপর এলিজাবেথের দৃষ্টি পড়ে রিচার্ডের বুকে। সদ্য খোলা শার্টের বোতাম থেকে উকি দেয় শক্তপোক্ত বিস্তীর্ণ বক্ষ। আজ সেখানেই থমকে যায় সব। সুবিস্তৃত শক্তপোক্ত সুঠাম বুক আজ ক্ষতচিহ্নে ছিন্ন ভিন্ন। রক্তশুষ্ক চামড়ায় অজস্র দাগ, 4টা গুলির চিহ্ন, অসংখ্য ছুরির আঁচড়। কিছু শুকিয়ে গেলেও অনেকগুলো দগদগে আজও। চোখ কেঁপে ওঠে এলিজাবেথের। সে একে একে খুলে দেয় বাকি বোতামগুলো, দেখে তাণ্ডবের নীরব সাক্ষ্য। কম্পিত কণ্ঠে জানতে চায় কঠিন অধিকারবোধে মোড়া স্নিগ্ধ ভালোবাসায়। এসব কি করে? রিচার্ড হঠাৎই জাপটে ধরে এলিজাবেথকে। গলা দিয়ে উঠে আসে অদ্ভুত গোঙানি। ভেতরটা চিৎকার করে বলতে থাকে, তোকে আর আমাকে কেউ আলাদা করতে পারবে না, কেউ নিতে পারবে না তোকে, ওরা কেউ আসবে না। তুই শুধু আমার এলিজান, শুধুই আমার। এলিজাবেথ কিছুই বুঝে উঠতে পারে না রিচার্ড কি বলছে আর কেনই বা বলছে এমন অস্থির অধিকারবোধে ভরা কথা। রিচার্ডের মুখটা নিজের দিকে ঘোরায়, তীক্ষ্ণ চোয়ালে আলতো চাপ দেয় নিজের নরম আঙুলে। ভেজা গলায় প্রশ্ন করে, এজন্যই আপনি এতদিন আমার সামনে আসেননি? রিচার্ড নীরব। তার চোখের ভেতর জমে থাকা গভীর কোনো যন্ত্রণার শব্দহীন বিস্ফোরণ ঘটায়। রিচার্ডের বুকের গুলিটা এতটাই গভীরে গিয়েছিল, জ্ঞান ফিরেছিল 8 দিন পর। এই 8 দিনই রিচার্ডকে এলিজাবেথ থেকে দূরে রেখেছে। এজন্যই রিচার্ড এতদিন এলিজাবেথের সাথে যোগাযোগ করেনি এবং বাংলাদেশে ফিরতে দেরি হয়েছে। পরিকল্পনা পুরোপুরি সুস্থ সবল হয়ে ফেরার, তবে অস্থির মনের রেহাই নেই। এলিজাবেথ আবারও কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি আবারও কি মরণের খেলায় মেতে উঠেছেন? রিচার্ড এবার মুখ তোলে, চোখে আগুন, কণ্ঠে দৃঢ়তা আর তীব্র জেদের ঝাঁজ। এবারের লড়াই রিচার্ড কায়নাথের অর্ধাঙ্গিনীকে রক্ষা করার লড়াই, তাকে পবিত্র করার লড়াই। এই যুদ্ধে আমি মরব নয় জিতব। এলিজাবেথের আত্মা কেঁপে ওঠে। কিছু বলতে যাবে, ঠিক তখনই সেই নিদারুণ কোমলতায় ভরা ডাক ভেসে আসে, এলিজান। জবাব আসে বিরতিহীন নিঃশব্দে গলে যাওয়া সুরে, হুম। রিচার্ড হঠাৎই এলিজাবেথের হাতটা শক্ত করে চেপে ধরে, চোখে ভয়, কণ্ঠে শপথের আগুন। আমি থাকতে তোর কিছু হতে দেব না, ওই খোদাকে সাক্ষী রেখে বললাম। রিচার্ড কায়নাথ, আস্থার সকল তেজ অহংকার তোর পায়ের নিচে পিষে দিয়ে একটাই জিনিস চাইবে, দিবি? এলিজাবেথ বিস্মিত গলায় ফিসফিস করে, আপনি এভাবে কেন বলছেন? বল, দিবি? বলুন। আমি হারিয়ে গেলেও তুই অন্য কারোর হবি না? এসব কেন বলছেন আপনি? যান, কথা দাও। হুম। আমি এলিজাবেথ ইমরা এরিন। রিচার্ড কায়নাথ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের ঠাঁই দেব না এই জীবনে। এলিজাবেথের চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে আরও জোরে চেপে ধরে রিচার্ডের হাত। চোখে চোখ রেখে বলল, আমি এলিজাবেথ ইমরা এরিন। আমার স্বামী রিচার্ড কায়নাথ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষের ঠাঁই দেব না এই জীবনে। রিচার্ডও পেছনে সরে না এক চুল। সেও দৃঢ় শুদ্ধ শপথের মতো উচ্চারণ করল, আমি রিচার্ড কায়নাথ আমার স্ত্রী এলিজাবেথ ইমরা এরিন ছাড়া দ্বিতীয় কোনো নারীর দিকে ফিরেও তাকাবো না। মৃত্যুর ঘণ্টা যখন কানের পাশে ধ্বনিত হবে, সেই শেষ মুহূর্তেও আমার দৃষ্টি থাকবে কেবল আমার স্ত্রীর মুখের উপর। দুটো খাদযুক্ত দৃষ্টি এক বিন্দুতে মিলল। স্বকীয়তা যেন এক নিমিষে বিলীন। অলিন্দের গভীর কোনো গোপন প্রেম হঠাৎই উতলে উঠল চোখে। রিচার্ডের উষ্ণ হাতের উপর হাত রাখল এলিজাবেথ। আরেক হাতে আলতো ছোঁয়ালো রিচার্ডের গাল। এক নিঃশব্দ নিগুড় চুম্বন রাখল ললাটে, কণ্ঠে নিদারুণ কোমলতা। আমার স্বামী যদি মৃত্যু নিয়ে আসে, তবে সেই মৃত্যুর সাক্ষাৎ যেন সর্বপ্রথম আমার সঙ্গে হয়।
এরপর হাত নামিয়ে রাখল রিচার্ডের বুকের ক্ষতগুলোর উপরে। একে একে মৃদু স্পর্শে ছুঁয়ে দিল। এবার কণ্ঠে এক অদ্ভুত ভাঙন। আমার স্বামীর বুক লক্ষ্য করে ধেয়ে আসা সমস্ত বন্দুকের ঝাঁজ যেন পথ বদলে আমার বুকে পড়ে। এলিজাবেথ এবার রিচার্ডের হাত মুঠোয় নিল। আমার স্বামীর হাতে রক্ত ঝরার আগে সেই হাত আমার হাতের ছোঁয়া পাক। সবশেষে কপালে কপাল ছুঁয়ে দিল। ঘন নিঃশ্বাসে স্তব্ধতার বুক চিরে উচ্চারিত হলো, সবশেষে আমার স্বামী আমারই থাকুক। রিচার্ড সুচারু চোখে তাকিয়ে রইল এলিজাবেথের দিকে। ঠান্ডা স্থির গলায় বলল, স্বামী নামক সেই লোকটা কিন্তু খুব খারাপ। এলিজাবেথ নিঃসংশয়ে উত্তর দিল, তবুও সে আমার স্বামী। রিচার্ডের কণ্ঠে এবার একটুখানি তীক্ষ্ণতা। সে কিন্তু ভয়ঙ্কর। আমার জন্য সে কেবলই আগলে রাখার আশ্রয়স্থল। যেদিন রিচার্ডের চোখে কিঞ্চিত কৌতূহল। যেদিন এলিজাবেথের চোখ আগুনের মতো ঠান্ডা। যেদিন সে আমার জন্য ভয়ঙ্কর অভিশাপ হয়ে দাঁড়াবে, সেদিনই শেষ দিন হবে তার। রিচার্ডের অব্যয়ে কোনো অপ্রত্যাশিত অভিব্যক্তির রেখা পড়ল না। কিঞ্চিত হাসল মাত্র। তারপর এলিজাবেথকে কোলে তুলে নিঃশব্দে দাঁড়িয়ে গেল। আচমকাই আঁতকে উঠে রিচার্ডের কোমর দুই পা দিয়ে জড়িয়ে ধরল এলিজাবেথ। রিচার্ড ধীরে এলিজাবেথকে বসালো কাউচের পাশে ছোট একটা বুক শেলফে। নরম কণ্ঠে জিজ্ঞেস করল, এটা কি শুধু স্বামীর ক্ষেত্রেই? না, সকলের জন্য। হঠাৎ থেমে গেল। চোখে মুখে জ্বলে উঠল এক ঝলক আগুন। রুষ্ট কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, আমি স্বচ্ছ থাকা সত্ত্বেও যারা আমার চরিত্রে দাগ লাগিয়েছে, আমার সুন্দর জীবন অভিশপ্ত করেছে, যেদিন ক্ষমতা আসবে আমার হাতে, সেদিন সেই লোকগুলোর মাথা থাকবে আমার পায়ের নিচে। কিছুক্ষণ থেমে আবার বলল, আঘাত থেকেই জেদ জন্মায়। কথার আঘাতে মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে ফেলে, মানুষকে পরিবর্তন করে ফেলে। রিচার্ডের ঠোঁটে তৃপ্তির হাসি ফুটল। এলিজাবেথের গ্রীবার পেছনে হাত রেখে চুল টেনে ধরল দীপ্ত ভঙ্গিতে। উৎফুল্ল গলায় বলল, ইয়েস রেড, ইয়েস। এই তেজটাই দেখতে চেয়েছিলাম তোমার চোখে। এই তেজের শিকার কিন্তু আপনিও হবেন। এখনও সময় আছে। শান্তির পথে ফিরে আসুন মিস্টার কায়নাত। আমি কিন্তু সব জ্বালিয়ে দেব। রিচার্ড এক ধরনের বাঁকা হাসি হেসে 2 কদম পিছিয়ে গেল। কণ্ঠে ছিল বিদ্রূপের আগুন। আমাকে জ্বালাতে এসো না মেয়ে, উল্টো ঝলসে যাবে। এলিজাবেথ শক্ত চোখে তাকিয়ে রইল রিচার্ডের দিকে। রিচার্ড নরম কণ্ঠে জানাতে চাইল, কেন ভালো করতে চাইছো আমায়? আমি সুখের দিকে পা বাড়াতে গিয়ে কিভাবে আপনাকে দুঃখের মাঝে রাখি? যদি অন্ধকারের সঙ্গী হবেন তবে আমাকে কেন জড়ালেন? অন্ধকারের সাথে যার সন্ধি তাকে আলোর দিকে ফেরানোর চিন্তা করা নেহায়েতি বোকামি। রূপে রূপান্তর, সময় কিন্তু জাদুকর। আজকে আপনার, কালকে আমার। পাপে জয়, পাপে ক্ষয়। অতি পাপে মরণ হয়, সময় কিন্তু কথা কয়। রিচার্ড গালের ভেতর জিভ ঘুরিয়ে হাসল। জলদগম্ভীর গলায় বলল, গুড। এতদিন গলার টোন রিচার্ড কায়নাতের ওয়াইফের মতো হয়েছে। আই লাইক ইট বেবি। তবে যত চেষ্টাই করো না কেন, রিচার্ড কায়নাতই থাকবে। সে আর কখনো হৃদ হবে না। এলিজাবেথের কণ্ঠে প্রবল আত্মবিশ্বাস। ধৈর্য মানুষকে ঠকায় না, বরং উত্তম সময়ে শ্রেষ্ঠ উপহার দেয়। খুব ধৈর্য ধরেছি। এবার আমার পালা। তোমার বেস্টটা যা আজ আমিও চাই ওয়াইফি। অকস্মাৎ রিচার্ডের কণ্ঠস্বরের গভীরে নামে রহস্যময় আধার। চমকে ওঠে এলিজাবেথ, তবুও চোখের পাতা ফেলে না। রিচার্ড এগিয়ে আসে স্বতঃস্ফূর্ত অথচ অবিচল পদক্ষেপে। এক নিঃশ্বাসেই দুজনের মধ্যাকার শূন্যতা ঘুচিয়ে দেয়। কিছু বোঝার আগে এলিজাবেথের পা নিজের পায়ের ফাঁকে আবদ্ধ করে নিয়ে 2 হাত দৃঢ়ভাবে পিঠের পেছনে গেঁথে ধরে। রিচার্ডের শরীর থেকে ওঠা গাঢ় পারফিউমের সুগন্ধ এলিজাবেথের নিঃশ্বাস চুরমার করে দেয়। কণ্ঠ কেঁপে ওঠে, এমনটা করবেন না প্লিজ। রিচার্ডের চোখে ক্ষুধার মতো আকুলতা, বুক ভরা এক দহন। এগিয়ে আসে আরেক ধাপ।
মুখ এলিজাবেথের মুখের এত কাছাকাছি যে ওদের নিঃশ্বাস মিশে যায়। রুদ্ধ কণ্ঠে ফিসফিসিয়ে ওঠে, আমি তো তোমাতেই হারিয়ে যাচ্ছি রেড। না প্লিজ, আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে রেড। এলিজাবেথ হাঁসফাঁস করতে করতে কাপা স্বরে বলল, আমি আমি ম্যানশনে ফিরব। রিচার্ডের ঠোঁটে একরোখা ব্যগ্র হাসি। নিশ্চয়ই ফিরবে। ফিরে আমরা একসাথে শাওয়ার নেব রেড। প্লিজ, আমার একটুখানি সময় চাই। রিচার্ড থেমে যায় না, দৃষ্টি এলোমেলো। আমার চোখে চোখ রাখো রেড। বলো তো, কিছু অনুভব করছো না? এলিজাবেথের ঠোঁট কাঁপে, কিছু বলতে চায়। ঠিক তখনই রিচার্ডের তর্জনীয়র ওষ্ঠে ওঠে। নাকে এক ক্ষীণ চুমু ছুঁয়ে হিসহিসিয়ে বলল, হুশ, এখন শুধু তোমাকেই চাই, আর কোনো বাড়তি শব্দ নয়। এরপর কোনো পূর্বাভাস না দিয়ে রিচার্ডের অধর ছাপিয়ে বসে এলিজাবেথের ওষ্ঠে। উগ্র দাবাদাহময় চুম্বনে আবদ্ধ করে নেয়। এলিজাবেথ ছটফট করল, রিচার্ড অবিচল, মগ্ন, নিটোল, প্রবল। এই মুহূর্তটির দাবিদার সে অনেক দিন ধরেই। অধর ছেড়ে গ্রীবায় নামে রিচার্ড। হঠাৎ খ্যাক শব্দে গ্রীবাদেশ হতে মুখ তোলে রিচার্ড। সামনে তাকাতে দৃশ্যমান হয় ন্যাসোর উপস্থিতি। থতমত মুখে ন্যাসো দাঁড়িয়ে আছে। হাতে ধরা ফাইলটা যেন এক মুহূর্তে ভারী হয়ে গেছে। সে এসেছিল কনফারেন্স রুমের মিটিংয়ের কাগজপত্র নিয়ে। কিন্তু গোটা রুম ফাঁকা দেখে অবাক হয়ে উপরের ফ্লোরে উঠে আসে। সেখানটাও নিস্তব্ধ, জনমানব শূন্য। কৌতূহলে রিচার্ডের কেবিনের দিকে পা বাড়ায় ন্যাসো। রিচার্ড তখন দরজাটা ক্রুদ্ধভঙ্গিতে চাপ দিলেও লক করেনি। ন্যাসো ভাবিনি এমন দৃশ্যের মুখোমুখি হবে সে। এলিজাবেথ তখন লজ্জায় রিচার্ডের বুকে মুখ গুজে রেখেছে। রিচার্ডের চোখে জ্বলে ওঠা বিরক্তির দৃষ্টি দেখে ন্যাসো বিব্রত ভঙ্গিতে শুকনো হাসল। বলদের মতো হাসতে হাসতে বলল, ড্রাইভার, গাড়ি ঘোরাও, ভুল জায়গায় এসে গেছি। বলেই পাশে তাকায়। মুহূর্তেই মনে পড়ে সে তো একাই এসেছে। দ্বিতীয় দফায় ধাক্কা, অপমান, লজ্জা। আর এক মুহূর্ত দাঁড়ায় না ন্যাসো। উল্টো ঘুরে সোজা পায়ে বেরিয়ে যায়। রিচার্ড তপ্ত নিঃশ্বাস ছেড়ে এলিজাবেথকে ছেড়ে দিয়ে দরজাটা চুপচাপ লক করে এগিয়ে আসে। এই সুযোগে এলিজাবেথ ছুটে পালাতে চাইলে রিচার্ড দৌড়ে গিয়ে পেছন থেকে তার কোমর জড়িয়ে শূন্যে তুলে নেয়। চুলের ভেতর মুখ গুজে হিসহিসিয়ে বলে, ইউ বিলংস টু মি। এলিজাবেথ হাত পা ছুটতে থাকে। রিচার্ড ওকে নিয়ে আবারও বুকশেলফের উপরে বসায়। এলিজাবেথ ধাক্কা দিয়ে সরিয়ে দেয় তাকে। রিচার্ড শরীর সহজ করে রেখেছিল, ফলে কয়েক কদম পিছিয়ে যায়। তবুও কর্ধ নেই চোখে, শুধু ঠোঁটের কোণে গাঢ় রহস্যের ছায়া। এলিজাবেথের শরীর ক্ষীণ কাঁপছে। পলায়নের পথ নেই। এত সহজে সে আত্মসমর্পণ করতে চায় না। এখনও অনেক অজানা রয়ে গেছে তাদের মাঝখানে। হঠাৎ রিচার্ড নিজের কোট খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ধীর পায়ে বেল্ট খুলতে খুলতে এগিয়ে আসে এলিজাবেথের দিকে। এলিজাবেথের দেহের সংকীর্ণতা যেন শিথিল হয়ে আসে বিভ্রান্তিতে। রিচার্ড এগিয়ে এসে গাউনের প্রান্ত টেনে উপরে তুলতে গেলে এলিজাবেথ কম্পিত হাতে খামচে ধরল রিচার্ডের হাত। ভাঙা স্বরে বলল, কি করছেন? রিচার্ডের দৃষ্টি গভীর, অদ্ভুত, আবেশময়। কণ্ঠ কেঁপে ওঠে কেমন অচেনা সুরে। ইটস হাজব্যান্ড ওয়াইফ টাইম বেবি। আমি বাবা হতে চাই রেড। প্লিজ আমাকে বাধা দিও না। একটা কথাই যথেষ্ট ছিল। এলিজাবেথের ভেতর জমে থাকা সকল জড়তা মুহূর্তেই গলে গেল। এলিজাবেথ শরীর ঠেলে সম্পূর্ণভাবে রিচার্ডের সাথে মিশিয়ে নিল। রিচার্ডের চোখে তখনও ছিল অনুনয়ের ছোঁয়া, অনুমতির অপেক্ষা। কিন্তু এলিজাবেথের এই আচরণ আর স্পর্শকাতরতার ছোঁয়ার ঝিলিক রিচার্ডের চোখ দুটোতে তেতে উঠল। ঠোঁটের কোণে ফুটে উঠল বিজয়ের গাঢ় বাঁকা হাসি। এক মুহূর্ত দেরি করল না সে। ঝাঁপিয়ে গিয়ে ডেস্কের উপরে থাকার সব কিছু ঝনঝন শব্দে ফেলে দিল নিচে। তারপর এলিজাবেথকে কোলে তুলে নিয়ে শুইয়ে দিল ডেস্কের উপর। নিজেকে এলিজাবেথের ওপর ঝুঁকিয়ে এনে কানের কাছে মুখ নামিয়ে আগাম সতর্ক করল। স্বরটা গাঢ় ও আদেশময়। আই সন মি, ওকে বেবি গার্ল। আপস্টেয়ার পুরোটা এখন নিস্তব্ধ, ফাঁকা।
রিচার্ড তখন কেবিনে ঢোকার আগেই চোখের ইশারায় একজন গার্ডকে সাবধান করেছিল। সেই মুহূর্তে উপস্থিত সকল এমপ্লয়ি এখন রিচার্ডের নতুন বেসমেন্টে। তাদের অপরাধ একটাই, রিচার্ড কায়নাতের সহধর্মিণীর দিকে তাকিয়েছিল তারা। 25 মিনিট কেটে গেছে, ন্যাসোর কপালের থমকালো রেখা এখনও মেলেনি। সে একা একা অফিস ঘরে গম্ভীর মুখে বসে আছে। হঠাৎ তীব্র পদচারণার শব্দে সামনে তাকায় ন্যাসো। দেখে রিচার্ড আসছে, শার্টের ভেতর হাত ঢোকাতে ঢোকাতে, হন্তদন্ত ভঙ্গিতে। ন্যাসো চোখ বুলিয়ে নেয় রিচার্ডের আপাদমস্তক। চুল এলোমেলো, চ্যাটচেটে ঘামে ভেজা। ঘাড়ে, গলায়, পিঠে অসংখ্য নখের আঁচড়ের দাগ। শার্টের উপরের বোতাম দুটো ছেঁড়া। হতাশার দীর্ঘশ্বাস ফেলে ন্যাসো। রিচার্ড শার্ট ঠিক করে এগোয় লিফটের দিকে যায়। ন্যাসো ছুটে যায়। রিচার্ডের দীর্ঘ পায়ে তাল মেলাতে মেলাতে আমতা আমতা করে বলে, তাই বলে অফিসে বস? রিচার্ডের কণ্ঠ সোজা সাপটা। সম্পূর্ণ হয়নি। মানে? লিফটের বাটনে চাপ দেয় রিচার্ড। আমাকে এক্ষুনি রাশিয়া যেতে হবে। লোকাল নিডস হেল্প। এবার ন্যাসো বুঝতে পারে রিচার্ডের এত তাড়ার কারণ। সে বলে, আমিও যাব বস। নো, তোমার এখানে থাকা দরকার। জেমস কিন্তু এখনও পিছু ছাড়েনি। ন্যাসো কথা বাড়ায় না, নীরবে মাথা নাড়ে। লিফট থেকে বেরিয়ে বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে এগোতে রিচার্ড বলে, প্রাইভেট জেট রেডি? ন্যাসো নিচু গলায় জানায়, বস, একটু ইন্টারনাল প্রবলেম। রিচার্ডের মুখ মুহূর্তেই কঠিন হয়ে যায়। শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ে, তাই বলে সবগুলোর? ন্যাসো মিয়ে যায়, মাথা নত করে বলল, 1 ঘন্টা পর একটা ফ্লাইট আছে বস। আপনি বললে আমি টিকিট বুক করি। রিচার্ড গর্জে ওঠে, আমি এখন পাবলিক এয়ারলাইন্সে যাব? আর ইউ ফাকিং ইনসেন্স? ন্যাসো নীরব। উপায় নেই আর। বাধ্য হয়ে শেষমেশ রাজি হতে হয় রিচার্ডকেই। ন্যাসো চিন্তিত মুখে স্থির দাঁড়িয়েছিল। হঠাৎ পেছনে কারো নিঃশব্দ উপস্থিতি টের পেয়ে চমকে উঠল। ঘুরে তাকাতেই রিচার্ড। রাত তখন 4টা। এই সময় তো রিচার্ডের প্লেনে আকাশে থাকার কথা, অথচ সে দাঁড়িয়ে আছে ক্লান্ত বিমর্ষ মুখে। ন্যাসোর চোখের প্রশ্ন উপেক্ষা করে রিচার্ড সোজা রুমের ভেতর ঢুকে গেল। ভেতরে গিয়ে দেখল এলিজাবেথ ইব্রাতের কোমর আঁকড়ে ধরে কাঁপছে, গলা গুজে রেখেছে বুকের কাছে। শরীরটা থরথর করে কেঁপে উঠছে মাঝে মাঝে, ফুপিয়ে ফুপিয়ে বলে উঠছে, এরিত, এরিত। রিচার্ড কাপা গলায় প্রশ্ন ছুড়ল, কি হয়েছে? ইব্রাত বিস্ময়ে তাকায় রিচার্ডের দিকে, নিচু স্বরে বলল, প্যানিক অ্যাটাক। রিচার্ড গভীর তপ্ত নিঃশ্বাস ছাড়ল। এমনটাই আশা করেছিল সে। প্লেনে ওঠার সময় ফোন সাইলেন্ট ছিল রিচার্ডের। ওঠার কিছুক্ষণ পর ফোন বের করতেই প্রথমেই চোখ পড়ে এলিজাবেথের মেসেজ, আই মিস ইউ। 3টা শব্দ যেন বাঁধভাঙা জল হয়ে আছড়ে পড়ে। এরপর আর নিজেকে সামলে রাখতে পারেনি রিচার্ড। তবে সে ছিল আকাশপথে। এখানে ইচ্ছে করলেই ফেরা যায় না, আকাশ তার নিয়ম মানে না। তবুও বেপরোয়া হৃদয় থেমে থাকে। রিচার্ড ছুটে যায় ককপিটে। নেক্সট ডেস্টিনেশনে প্লেন ল্যান্ড করানোর নির্দেশ দেয়। 300 যাত্রী নিয়ে প্রথমে পাইলট রাজি হয়নি। শেষমেশ মাথায় রিচার্ড বন্দুক ঠেকালে বাধ্য হয় সে। পরবর্তী এয়ারপোর্টে নামতেই হেলিকপ্টার নিয়ে ছুটে আসে রিচার্ড। তার অন্তর বলছিল এলিজাবেথ ভালো নেই। সন্তান হারানোর পর থেকে মেয়েটা বাইরের দিক থেকে যতই শক্ত থাকুক, ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সে নিজে দেখেছে কিভাবে মেয়েটি ছটফট করত হারানোর সন্তানের জন্য। বারবার প্যানিক অ্যাটাকের শিকার হতো, আর সেই মুহূর্তগুলোতে শুধুই রিচার্ডকে খুঁজত। কারণ একমাত্র রিচার্ডই পারত তাকে শান্ত করতে। কণ্ঠে এক ফোঁটা আক্ষেপ, চোখে নিঃশব্দ ভালোবাসা নিয়ে রিচার্ড এগিয়ে গেল এলিজাবেথের দিকে। বস, লোকা। রিচার্ড এলিজাবেথের পাশে গিয়ে বসল। ক্লান্ত স্বরে বলল, ব্যাকআপ পাঠানো হয়েছে। হি ইজ সেফ নাও। এলিজাবেথকে নিজের বুকে টানতে চাইলেও এলিজাবেথ আসেনি। সামলানো যায়নি তাকে, তাই ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। এখন আধো ঘুমে। রিচার্ড গভীর শ্বাস ফেলল। ইব্রাত তা লক্ষ্য করল। জানতো আজ রিচার্ডের রাশিয়া যাওয়ার কথা ছিল।
অথচ যার জন্য মাঝপথ থেকে ফিরে এসেছে তার এমন আচরণে বিরক্তি চেপে রাখতে পারল না ইব্রাত। কণ্ঠে সামান্য ঝাঁজ এনে বলল, এলিজাবেথ, তুই ভাইয়ার সাথে এমন করছিস কেন? কথা শেষ করতে দিল না রিচার্ড। তীক্ষ্ণ প্রতিবাদ ছুটে এলো, আমার ওয়াইফ। ইব্রাত বুঝতে পারল না, ভ্রু কুঁচকাল। ন্যাসো আগাম সতর্কতায় বইয়ের পাশে দাঁড়ালো। জিভ কাটল বইয়ের বোকামিতে। ইব্রাত ছোট করে বলল, জি ভাইয়া। রিচার্ডের চোখে ঝলসে উঠল কর্ধের আগুন। কথা ঝলকে পড়ল, আমার স্ত্রী। যেমন খুশি তেমন আচরণ করবে, যা ইচ্ছে তাই করবে। তাকে শাসানোর দায়িত্ব আমার। অন্য কেউ কিছু বললে মেনে নেব না আমি। বলেই রিচার্ড এলিজাবেথকে হ্যাঁচকা টানে বুকে জড়িয়ে নিল। ন্যাসো নিজের বউকে টেনে নিল পাশে। ইব্রাত আর কোনো জবাব দিল না। রিচার্ড নিচু চোখে তাকালো এলিজাবেথের ফ্যাকাশে মুখের দিকে। মুখের কোলে ঝরে পড়া চুলগুলো আলতো করে কানের পাশে গুজে দিয়ে ন্যাসোকে উদ্দেশ্য করে বলল, ও খেয়েছে? না বস। খাবারের ব্যবস্থা করো। ইব্রাত মাঝখান থেকে নরম গলায় বলল, মা তো অসুস্থ সকাল থেকে, আর আমি তো রান্না জানি না। আবারও তপ্ত শ্বাস ফেলল রিচার্ড। এলিজাবেথকে বালিশে শুয়ে ধীর পায়ে উঠে দাঁড়ালো। চোখে মগ্নতা, কণ্ঠে স্থিরতা। ওকে, আই উইল কুক ফর হার। ইব্রাত কৌতূহলী দৃষ্টিতে উপর থেকে কিচেনের দিকে উকি দিল। রিচার্ড শান্তভাবে কাজ করছে। কালো শার্টের হাতা কনুই পর্যন্ত গোটানো, গায়ে সাধারণ ধূসর অ্যাপ্রন। হাতের ছুরিটা চেনা ভঙ্গিতে ধরেছে। আঙুলের ছাপ ঠিকঠাক, ছুরি নিখুঁতভাবে পেঁয়াজ কেটে চলেছে। কাঁটাগুলো সমান, দ্রুত, কিন্তু অযথা তাড়াহুড়ো নেই। রিচার্ড পেঁয়াজ কেটে নিয়ে ফ্রাই প্যানে ফেলে দিল। হালকা তেলের ছ্যাঁকার শব্দ হলো। হাতের কবজি ঘুরিয়ে প্যানটা সামান্য ঝাঁকিয়ে নিল। প্রতিটি যেন স্বচ্ছন্দ অভ্যেসের কাজ। তারপর আলগা ভঙ্গিতে লবণ আর মশলা ছড়িয়ে দিল। চোখে মুখে বিশেষ ভাব নেই রিচার্ডের। বরাবরের মতোই ধীরস্থির মুখে এগোচ্ছে। একদম প্রফেশনাল শেফের মতো রান্না করছে রিচার্ড। ইব্রাত অবাক হয়ে তাকিয়ে রইল। মনে হলো রিচার্ডের রান্নাটা আসলে খুব স্বাভাবিক, আত্মবিশ্বাসী। যেন এটা তার কাছে নতুন কিছু নয়। হঠাৎ ইব্রাতের পেছন থেকে ন্যাসো উকি দিল। কৌতূহলী স্বরে জিজ্ঞেস করল, কি করছো রাত? ইব্রাত বিস্ময়ে চোখ মেলে রিচার্ডের রান্নার দিকে তাকিয়ে বলল, ভাইয়া তো দেখি রান্নাতেও দারুণ এক্সপার্ট। বউয়ের মুখে অন্য পুরুষের প্রশংসা ন্যাসোর পছন্দ হলো না। চোয়াল শক্ত করে হঠাৎই ইব্রাতকে কাঁধে তুলে নিল সে। রুমের দিকে এগোতে এগোতে ঠান্ডা স্বরে বলল, আমিও একটা জিনিসে খুবই এক্সপার্ট, চলো দেখাচ্ছি। নামকরা নিউরোলজিস্টের সামনে বসে আছে রিচার্ড আর ন্যাসো। ন্যাসো ক্লান্ত চোখে বারবার হাই তুলছে। রিচার্ড তাকে সকাল সকাল জাগিয়ে এখানে টেনে এনেছে। সকাল 7টায় ঘুমিয়েছিল সে, শরীর জুড়ে ঘুমের ক্লান্তি জমাট। ডক্টর আনিল রিডিং চশমার ফাঁক দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে তাকাচ্ছেন রিচার্ডের দিকে। রিচার্ডের কঠিন শীতল চোয়ালের রেখা তাকে বাকরুদ্ধ করে রেখেছে। একসময় রিচার্ড নিজেই গলা খুলল। ন্যাসোর দিকে সামান্য ইশারা করে সুরেলা অথচ গম্ভীর স্বরে বলল, ওর স্মৃতির ভেতর থেকে কিছু মুহূর্ত মুছে দিতে হবে। ঠিক তখন আরেকটা হাই তুলতে যাচ্ছিল ন্যাসো। কিন্তু রিচার্ডের কথা শোনা মাত্রই তার চোখ বিদীর্ণ হলো বিস্ময়ে। রিচার্ড ডক্টর আনিলের সংকুচিত মুখাবয়বের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, আমি আজকের মধ্যেই ওর। কথার মাঝপথে পাশ ফিরে তাকাতেই দেখল ন্যাসো সেখানে নেই। পুরো হাসপাতাল চষে ফেলার পরও ন্যাসোকে খুঁজে পাওয়া গেল না। রিচার্ড রাগে গিজগিজ করতে করতে গাড়ির দিকে এগোলো। গিয়ে দেখল ন্যাসো কাচুমাচু হয়ে গাড়ির এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। কাল রাত থেকে অসংখ্যবার বলেছে সে কিছুই দেখেনি। তবুও রিচার্ডের বুকের গভীরে থেকে যাচ্ছে ক্ষতের মতো এক খচখচানি। কাল তাদের অন্তরঙ্গ মুহূর্তে এলিজাবেথের পোশাক ছিল খানিকটা এলোমেলো। সেখান থেকে জন্ম নিয়েছে সন্দেহের বিষ বীজ। ন্যাসোর কথাতেও কাজ হচ্ছে না। নতমুখে ন্যাসো আবার বলল, বস, সত্যি বলছি আমি কিছুই দেখিনি, বিশ্বাস করুন।
আপনি চাইলে আমি আলাদা বাসা নেব। রিচার্ড গম্ভীর নিঃশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসে স্টিয়ারিং আঁকড়ে ধরল। আজ নিজেই গাড়ি চালাবে। কিছু মুহূর্ত পাথরের মতো ভারী হয়ে গড়িয়ে গেল। পিনপতন নীরবতা ভেঙে ন্যাসো জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে প্রশ্ন করল, বস ম্যামের অপারেশন? রিচার্ডের ভেতরটা আগুনের মতো জ্বলছিল। আবারও স্ত্রীর প্রসঙ্গ শুনে চোখের কোণ আঁধার হলো। চোয়াল চেপে কণ্ঠ চিবিয়ে বলল, মেয়ে ডোনার পেলেই অপারেশন হবে, নয়তো আমি যেই পরিকল্পনা করেছি সেভাবেই হবে। ফার্দার আমার ওয়াইফের নাম যেন তোমাদের কারো মুখে না শুনি। গাড়ি গিয়ে থামল সরাসরি ম্যানশনের সামনে। রিচার্ডের গম্ভীর পদক্ষেপ ম্যানশনের ভেতর এগিয়ে যাচ্ছিল। পেছনে ন্যাসো নিঃশব্দে অনুসরণ করছিল তাকে। হঠাৎই রিচার্ড থমকে দাঁড়ালো। দৃষ্টি শানিত করে ঘাড় সামান্য কাত করল। ন্যাসো কপাল কুঁচকে রিচার্ডের দিকেই তাকালো। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে পকেট থেকে রিভলভার বের করে শূন্যে গুলি চালালো রিচার্ড। চমকে উঠল ন্যাসো। গুলির প্রতিধ্বনি মিলিয়ে যেতেই সবুজ ঘাসের উপর ধপাস করে পড়ল একটা ধূসর ড্রোন। ন্যাসো অভিভূত দৃষ্টিতে তাকিয়ে থাকল রিচার্ডের তীক্ষ্ণ বুদ্ধি আর দৃষ্টিশক্তিতে। ড্রোনটা ছিল এমন নিখুঁত ধূসর, খালি চোখে ধরা পড়ার সম্ভাবনা ছিল নগণ্য। তবুও হাঁটার ফাঁকে সেটা নজর এনেছে রিচার্ড। রিচার্ড এগিয়ে গিয়ে ড্রোনটা হাতে তুলল। সেটার দিকে লক্ষ্য করে উপরের দিকে তাকাতেই বুঝল ড্রোনটা তার বেডরুমের দিকেই যাচ্ছিল। মুহূর্তে চোয়াল শক্ত হলো তার। কিছু আঁচ করতে পেরে সঙ্গে সঙ্গেই ঘাসের ভেতর অনুসন্ধান শুরু করল। ন্যাসো বিস্ময়ে স্তব্ধ। হঠাৎ রিচার্ডের হাতে উঠে এলো একটা পেন ড্রাইভ। ড্রোনের সঙ্গে সংযুক্ত ছিল সেটা। রিচার্ড মুহূর্ত বিলম্ব না করে পেন ড্রাইভ হাতে ম্যানশনের নিচের বাংকারে চলে গেল। ল্যাপটপে পেন ড্রাইভ লাগাতেই স্পিকারে ভেসে উঠল এক রহস্যময় ভিডিও। রিচার্ডের শিরদাঁড়া বেয়ে নামল শীতল ঘাম। চোখের কোণে স্পষ্ট হয়ে উঠল এক অজানা আতঙ্কের ছায়া।